Good evening, everyone. Welcome to our online session. ডেকো তরফ থেকে আমি মনোদীপ সাহা সকলকে অভিনন্দন জানাই এই ওয়েব সেশনে জয়েন করবার জন্য। আশা করি এই প্যান্ডেমিক সিচুয়েশনে সকলেই ভালো আছেন এবং সব রকম গাইডলাইন মেনে চলছেন। আজ আমাদের এই ওয়েবিনারে আলোচ্য বিষয় হলো স্টে ইনফর্মড অ্যান্ড স্টে ইনভেস্টেড। এইরকম একটা ইন্টারেস্টেড অ্যান্ড রিয়েল টু টপিক নিয়ে এই ওয়েবিনারটির জন্য আমি অনেক দিন ধরে ওয়েট করছিলাম। বাট আপনারা হয়তো আপনাদের মোবাইলও রিমাইন্ডার দিয়ে রেখেছিলেন। একটা সত্যি কথা জানেন তো, যে একটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমন একটা অর্থনৈতিক পরিকল্পনা করা দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে এই কোভিড-19 আমাদের সকলকে অনেক কিছু ভাবতে আরম্ভ করিয়েছে। তাহলে শুনে নেওয়া যাক এবং দেখে নেওয়া যাক যে আমাদের স্পিকারদের কাছ থেকে আমরা কতটা জানতে পারি এবং কিভাবে আমরা আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করতে পারি। তার আগে আমরা আমাদের যে স্পিকার আছেন তাদেরকে একবার তাদের নামগুলো একবার উল্লেখ করে দিই। সর্বপ্রথম বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর মিস্টার আশিস নন্দী এবং তিনি হলেন অ্যাসোচেম ন্যাশনাল কাউন্সিলের একজন মেম্বার। দ্বিতীয় রাখবেন আমাদের চিফ মার্কেটিং অফিসার মিস্টার সুমন দান, ওনার 36 বছরের অভিজ্ঞতা আছে এই ফিনান্সিয়াল মার্কেটে। তারপর রাখবেন আমাদের ডিরেক্টর মিসেস অদিতি নন্দী, তিনি হলো একজন সার্টিফাইড ফিনান্সিয়াল প্ল্যানার। আচ্ছা, আমাদের এই সেশনটি আপনারা যারা আমাদের ডেকো ইন্ডিয়ার ফেসবুক পেজ ফলো করেন, ওই ফেসবুক পেজে এই সেশনটি লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। আর আরেকটা অনুরোধ করব, এই প্রেজেন্টেশন চলাকালীন সবাই একটু মিউট রাখবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের সবশেষে একটা কোশ্চেন আনসার সেশন আছে, সেই সেশনের সময় আপনি আপনার চ্যাট বক্সে আপনার কোয়ারিগুলো আপনি এন্ট্রি করে দেবেন এবং আমাদের যারা এক্সপার্ট আছে তারা সেই সময় আপনাদের সব কোয়ারির অ্যান্সারগুলো দিয়ে দেবে। যদি সব কোয়ারির অ্যান্সার এই সেশনে দেওয়া সম্ভবপর না হয়, সেই ক্ষেত্রে আমাদের যে ফেসবুকে লাইভ সেশন চলছে সেই স্ট্রিমিং এর কমেন্ট বক্সে আপনি সব রকম উত্তর পেয়ে যাবেন, সবার অ্যান্সার পেয়ে যাবেন। ওকে, সবার নাম মেনশন করে আমরা অ্যান্সারগুলো দিয়ে দেবো। ওকে, তাহলে এবার আমাদের বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর মিস্টার আশিস নন্দী। ওনার টপিক হলো ইকোনমি, ইন্ডাস্ট্রি and market arrest the latest trends. Okay, আশিস স্যার, আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সেফ আছে, আপনাদের ফ্যামিলি সবাই ভালো আছেন। আমি আশা করি আজকে যে আপনারা সব সময় নিয়ে এসেছেন এই ইম্পর্টেন্ট সেশনে, তার জন্য আপনাদের ধন্যবাদ। বেসিক্যালি আমরা যেটা আজকে ডিসকাস করব, যে ওভারঅল যে আজকে যে ইকোনমিক সিচুয়েশন যেটা, বা আজকে যেসব আমাদের মার্কেট যে সিচুয়েশন যেটা এখন হয়ে আছে বা যে সিচুয়েশনের দিকে আমাদের যাচ্ছে, তো এটা আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা আগামী দিনে কোথায় সিচুয়েশন যেতে চলেছে। আমরা একটা অদ্ভুত এবং কনফিউজিং সিচুয়েশনে আছি। তাহলে 100 বছর আগে এরকম একটা সিচুয়েশন হয়েছিল যখন স্প্যানিশ ফ্লু ব্রেকআউট হয়েছিল। সে 100 বছর পর এরকম একটা সিচুয়েশনে আবার আমরা দাঁড়িয়েছি এবং আমরা কিন্তু অ্যাজ হিউম্যান বিইং আমরা কিন্তু এইটা অ্যাডজাস্ট করে ঠিক বেরিয়েও আসছি। আশা করি আমরা বেরিয়েও আসবো। তো আমি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে 24th of March 2020 যখন ফার্স্ট লকডাউন ব্রেকআউট হয়, যখন ডিক্লেয়ার করে গভর্নমেন্ট যে লকডাউন হয়, তখন কিন্তু বেসিক্যালি যেটা আমরা দেখেছি যে আমাদের পুরো মার্কেট ক্র্যাশ করে এবং তখন কিন্তু নিফটি ছিল আপনার 7,800 এবং তারপর আমরা দেখতে পাই যে এই 7,800 যে মার্কেট ধরুন ক্র্যাশ করে যেখানে মার্কেটে দাঁড়ালো, তারপর থেকে কিন্তু আর মার্কেটের পেছন দিকে তাকাবার কিছু ছিল না। এটাই আশ্চর্য ব্যাপার যে যখন দেশে পুরো লকডাউন স্টার্ট হয়ে গেল, প্রত্যেকটি ফ্যাক্টরি বন্ধ, দোকানপাট বন্ধ, রেস্টুরেন্ট, হোটেল, হোল ইকোনমি যেন একদিনে ওভারনাইট পুরো যাকে বলে স্টলড হয়ে গেল। তো এখন পয়েন্ট হচ্ছে যে এই যে জিনিসটা আজকে ধরুন হঠাৎ যে আজকে পুরো জিনিসটা যে থমকে গেল, দাঁড়িয়ে গেল, এবং এই যে সিচুয়েশনটা যে আমাদের ইকোনমিকে ওভারনাইট যে বন্ধ করে দিল, এর ইম্প্যাক্টটা হওয়ার পরেও কেন মার্কেট বাড়ছে
এবং ইকোনমিক সিচুয়েশন কোন দিকে যাচ্ছে, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার আমাদের মনের মধ্যে আসে এবং আমাদের মধ্যে একটা যেন আশঙ্কা আসে, একটা ডাউট আসে যে তাহলে কি আমরা সেফ, আমাদের পোর্টফোলিও সেফ, আমাদের ইকোনমিক সিচুয়েশন কি সেফ, না এটা একটা বাবল না ফ্রথ, এটা কিন্তু বারবার কিন্তু আমাদের মাথায় আসে। আমরা দেখতে পাই যখন এই লকডাউনটা ডিক্লেয়ার হলো এবং সবকিছু থমকে গেল, তখন এরকমও সিচুয়েশন হয়েছে যে আজকে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার্স যারা কাজ করে, তারা কিন্তু আস্তে আস্তে তাদের যে যার নিচের দেশের বা ভিলেজ বা যারা গ্রামে গঞ্জে সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করে, এবং সেখানে তার জন্য কিন্তু মানে অনেক কিছু গভর্নমেন্টকেও করতে হয়েছে এবং তাদের লাইফও অনেক রিস্কে ছিল। এইসব কিন্তু আমরা ওই মার্চ থেকে শুরু করে এন্ড থেকে শুরু করে আপ টু জুন অবধি কিন্তু আমরা এসব দেখতে পাই। তারপরেও আমরা দেখি যে মার্কেট কিন্তু ওই ৭,৮০০ থেকে এপ্রিল মাসে গিয়ে থামলো প্রায় ১০,০০০ এর কাছাকাছি। অগাস্ট মাসে গিয়ে হয়ে গেল প্রায় ১২,০০০ এর কাছাকাছি। এগুলো আমাদের মধ্যে একটা ডাউট ক্রিয়েট করে। আমরা এটাও দেখলাম যে গভর্নমেন্ট কিছু কিছু স্টেপ কিন্তু তারা খুব কুইকলি নিয়েছে। যেরকম ধরুন যখন লকডাউনটা স্টার্ট হলো অন দ্য 24th of March, তারপরে কিন্তু 26শে মার্চ গভর্নমেন্ট একটা ১,৭০,০০০ কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করলো এই ফুড সিকিউরিটির জন্য। যারা একটা সার্টেন মানে আমাদের বটম অফ দ্য পিরামিড যারা রয়েছে সে তাদের জন্য, এবং একটা সার্টেন সেকশনের জন্য কিন্তু ১,৭০,০০০ কোটি টাকা ফুড সিকিউরিটি, এবং তার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট ক্যাশ ট্রান্সফার, যে বেনিফিটটা কিন্তু ওই আধার কার্ডের বেনিফিটটাই আমরা পেলাম, যে সবাইকার আধার কার্ড ছিল বলে অনেক ইজিলি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করা ছিল, এই ফান্ডগুলো ট্রান্সফার করতে পারলো, তাতে কিন্তু বহু লোকের উপকার হয়েছে। এটা একটা পজিটিভ স্টেপ। ১,৭০,০০০ কোটি টাকা গভর্নমেন্টের যে রিলিফ প্যাকেজ খুব টাইমলি একটা আসে। তারপর আমরা দেখি যে মে মাসের ১৫ তারিখে গভর্নমেন্ট একটা ২০ লাখ কোটি টাকার টোটাল কম্প্রিহেন্সিভ প্যাকেজ ডিক্লেয়ার করে ফর দ্য এন্টায়ার ইকোনমি, যেটা কিন্তু একটা খুব বড় অ্যামাউন্ট, ভেরি বিগ অ্যামাউন্ট ফর আ কান্ট্রি লাইক ইন্ডিয়া। আমরা তো ইউএসএ বা চায়নার মতো ডেভেলপ নই, কিন্তু আমরা ডেভেলপিং নেশন হিসেবে ২০ লাখ কোটি টাকা গভর্নমেন্ট একটা কিন্তু খুব বড় মেজর স্টেপ নিল এই ইকোনমিটাকে বুস্ট করার জন্য। তার মধ্যে কিন্তু বিভিন্ন সেক্টর, এগ্রিকালচার থেকে, সার্ভিস সেক্টর থেকে, ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে, ম্যানুফ্যাকচারিং থেকে সবাইকে কিন্তু একটা বুস্ট আপ করলো। এমএসএমই পার্টিকুলার সেগমেন্ট, যেখানে আমাদের এক্সপোর্টের 40% কিন্তু এমএসএমই থেকে আসে। আমাদের দেশে 70% কিন্তু এমএসএমই সেক্টর, লার্জ ইন্ডাস্ট্রি খুব কম আছে আমাদের দেশে। এখানে যে গভর্নমেন্ট যে এত বড় একটা স্টিমুলাস প্যাকেজ যে দিল ২০ লাখ কোটি টাকা এই ইকোনমিটাকে বুস্ট আপ করতে, তো এটাও কিন্তু আমরা একটা পজিটিভ জিনিস দেখলাম যে গভর্নমেন্টের এই স্টেপ গুলো কিন্তু হয়, মানিয়েছে। তারপর আমরা দেখতে পেলাম যে গভর্নমেন্ট যে স্টেপটা নিয়েছিল আপনার ওই অ্যারাউন্ড অক্টোবর এন্ড নভেম্বরের দিকে, যে আবার একটা প্যাকেজ ডিক্লেয়ার করে যেটার ভ্যালু হচ্ছে প্রায় ১,৭৫,০০০ কোটি টাকা, যেটা কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি, বিকজ তারা ইন্ডিয়াকে একটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে প্রজেক্ট করার চেষ্টা করলো। বিকজ আজকে আপনি জানেন যে চায়নার সঙ্গে ইন্ডিয়ার একটা একটা কোল্ড ওয়ার চলছে, এবং ডাইরেক্ট বর্ডার লেভেলেও আমাদের অনেক কিছু প্রবলেম আমরা ফেস করেছি উইথ চায়না, এবং ডিপেন্ডেন্সি অফ চায়না কমাবার জন্য, এবং ইন্ডিয়াকে সারা পৃথিবী মানে অ্যাজ এ অল্টারনেটিভ চায়না বলে কিন্তু অলরেডি ধরতে শুরু করেছে, এবং প্যান্ডামিক সেটাকে আরো স্ট্রং করে দিয়েছে। এবং এই ১,৭০,০০০ কোটি টাকা প্রোডাক্টিভ লিঙ্কড ইনসেন্টিভ মানে কিছু মানে অ্যারাউন্ড বোধহয় ২৬টা না ২৭টা সেক্টরে গভর্নমেন্ট ডিক্লেয়ার করে এই সেক্টর গুলোকে বুস্ট আপ করতে, যাতে তারা কিন্তু আলটিমেটলি যত ম্যানুফ্যাকচারিং করবে তারা ইনসেন্টিভাইজ হবে, এবং ইনসেন্টিভাইজ হলে তারা কিন্তু আমাদের দেশের উৎপাদন বাড়বে এবং আমাদের আগামী দিনে এক্সপোর্টও বাড়বে। তো এটা বিরাট মুভ একটা গভর্নমেন্ট নিয়েছিল ওই অ্যারাউন্ড দ্যাট নভেম্বর সময়। এবং আমরা কিন্তু লাগাতার দেখতে চাই যদি সেন্সেক্সকে বা নিফটিকে আমরা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু নিফটি কিন্তু যেরকম আমি বললাম যে ১২,০০০ কাছাকাছি পৌঁছে গেছিল অগাস্টের কাছে, মানে ওই সময়টা। আবার কিন্তু আমরা দেখতে পাই যে মার্চ মাসে ২০২১-এ প্রায় ১৪,৮০০ কাছাকাছি, এবং এখন প্রায় ১৫,৬০০ কাছাকাছি। কিন্তু মার্কেট কিন্তু নন স্টপ কোনো জায়গায় না থেমে কনস্ট্যান্ট কিন্তু এগিয়ে গেছে এই পিরিয়ডে। মেবি আমরা হয়তো এই যে গভর্নমেন্টের যে ইনসেন্টিভ, গভর্নমেন্টের যে প্যাকেজ বা টাইমলি যেটা গভর্নমেন্ট চেষ্টা করেছে, সেটা ডেফিনেটলি একটা সেন্টিমেন্ট প্লাস আমাদের ইকোনমিকে কিছুটা হেল্প করেছে। তারপরে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিনেশন ড্রাইভ আমাদের নিচের দেশেই
ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানুফ্যাকচারার রয়েছে সিরাম ইনস্টিটিউট, তারা ম্যানুফ্যাকচার করে ভ্যাকসিন, যেটা কিন্তু প্লাস আমাদের অন্য ম্যানুফ্যাকচারার আছে। এইটাও কিন্তু একটা বিরাট কনফিডেন্স লেভেল আমাদের দেশের মানুষের পক্ষে যে আমরা নিজেরই ম্যানুফ্যাকচার করি। বহু দেশ আছে পৃথিবীতে যারা ডিপেন্ড করে অন্য দেশের ওপর ভ্যাকসিনের জন্য, এবং যত ফাস্ট ইন্ডিয়া ভ্যাকসিনেটেড হবে তত ফাস্ট কিন্তু ইন্ডিয়ান ইকোনমি ঘুরে দাঁড়াবে, এটা কিন্তু সবাই বুঝে গেছে। এবং আপনি দেখবেন যে এইটা অলরেডি লোকে মানে গভর্নমেন্ট বলতে শুরু করেছে যে 50% যদি আমরা ভ্যাকসিনেট করতে পারি অফ দ্য ইন্ডিয়ান পপুলেশন বাই ডিসেম্বর 21, তাহলে কিন্তু আমাদের ইকোনমি আরো তাড়াতাড়ি দ্রুত দৌড়বে। দিস ইজ আ ভেরি পজিটিভ থিং। তো এইসব নানান ফ্যাক্টর কিন্তু আজকে আমরা দেখেছি যে আমাদের ইকোনমি এবং আমাদের মার্কেটকে জাগিয়ে রেখেছে এবং মার্কেট এগোচ্ছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে অনেক নেগেটিভ ফ্যাক্টরও কিন্তু আমরা আসছে, একটা একটা করে বেরোচ্ছে। যেরকম ধরুন আজকে আমাদের জিডিপি কিন্তু অ্যারাউন্ড 6.5% গ্রো করছিল 2018-19 তারপর সেটা 4.4 4.5 19-20 2021 আমরা কিন্তু পুরো একদম লকডাউনের জন্য নেগেটিভ হয়ে গেলাম এবং আমরা -7.8% চলে গেলাম। এটা একটা নেগেটিভ যেরকম নিউজ আছে। ইনফ্লেশনের রিপোর্ট যেরকম কদিন আগে আরবিআই যেটা ডিক্লেয়ার করলো, ইনফ্লেশন যেটা 6.2%, আজকে যে আমাদের পুরো ডাউন হয়ে গেছে, মানে ইনফ্লেশন বেড়ে গেছে এবং সেটা কিন্তু একটা নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে। নেক্সট হচ্ছে যে কোভিডের যে সেকেন্ড ফেজ যেটা আমরা দেখতে পেয়েছি, যে যেটা ধরুন সেকেন্ড ফেজ যেটা আমাদের হয়েছে, তাতে কিন্তু ইন্ডিয়া ওয়াজ নট ইকুইপড। প্রথমবার যেটা ফার্স্ট ফেজে যেভাবে ছিল সেভাবে ছিল না। সেখানে কিন্তু আমাদের ডেফিনেটলি আমাদের মানে প্রথম কোয়ার্টার যেটা এপ্রিল মে জুন কিছুটা তো এফেক্টেড হয়েছে এবং তার রিপোর্টটা আমরা আগামী দিনে দেখতেও পাবো এবং জানতেও পারবো। তো এইসব নেগেটিভ ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করেছে। ইনফ্লেশন বেড়ে গেছে, আইআইপি যেরকম নেগেটিভ হয়ে গেছে, ইন্ডিয়ার আইআইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও নেগেটিভ হয়ে গেছে টোটাল আপনার লাস্ট ইয়ারে। তো এইসব নেগেটিভ ফ্যাক্টর কাজ করছে, কিন্তু মার্কেটও কিন্তু এগিয়ে যাচ্ছে। তাহলে দেখা যাক যে কি কি ফ্যাক্টরের জন্য মার্কেট এগিয়ে গেছে এবং এই ফ্যাক্টরগুলো কি আমাদের আলটিমেটলি এরকম থাকবে না আগামী কিছু এফেক্ট আসবে, এটাই আমাদের দেখার জিনিস। এই কিছু কিছু ফিগার দেখা যাচ্ছে যে টোটাল ইন্ডিয়াতে যা ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট যেটা ইন্ডিয়ান মার্কেটে ঢোকে, সেটা কিন্তু আজকে 2019-20 এই 6,800 কোটি টাকার মতো ছিল। সেটা কিন্তু এখন এই বছরেই খালি 2020-21 যে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে 2,75,000 কোটি টাকা ঢুকেছে ইন্ডিয়ান মার্কেটে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট। তার মানে ইন্ডিয়ার ডেফিনেটলি মার্কেট প্রতি মানুষের একটা, বাইরের দেশে বা মানুষের প্রতি একটা কনফিডেন্স আছে যে এই ইকোনমি ঘুরে দাঁড়াবে। এই ইকোনমিটা কিন্তু ইজ দ্য ফিউচার অফ দিস ওয়ার্ল্ড, ফিউচার অফ দ্য গ্রোথ অফ দ্য কান্ট্রি। এইসব ফ্যাক্টর কিন্তু ডেফিনেটলি কাজ করেছে বলেই আজকে 2,75,000 কোটি টাকা আপনার ফান্ড ঢুকেছে। ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ এখন হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মানে ফার্স্ট এভার বাই ইন্ডিয়া, নট ইন দ্য ওয়ার্ল্ড, ফার্স্ট এভার বাই ইন্ডিয়া। যে $600 বিলিয়ন ইন্ডিয়ার কাছে রিজার্ভ আছে। এটা কিন্তু ইন্ডিয়ার ইকোনমিক স্ট্রেংথের কথা বলে। তারপর আমরা দেখতে পেয়েছি যে সবচেয়ে বড় যেটা আপনারা দেখতে পাবেন আগামী দিনে, যে আইপিও গুলো যে আসবে, এখানে যে নতুন একটা সেক্টর খুলে যাচ্ছে, জোম্যাটো, পেটিএম, তারপর পলিসি বাজার, তারপর আপনার নাইকা যে কসমেটিক বলে, এইসব যে স্টার্ট আপ কোম্পানি যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসছে মানে আইপিও নিয়ে, এবং সেটা কিন্তু খুব পজিটিভ একটা সাইন এবং সেটা কিন্তু একটা মানে লক্ষ্য যে ইন্ডিয়ান মার্কেটের প্রতি এখনো কনফিডেন্স আছে। হ্যাঁ, ডেফিনেটলি অনেকটা বেড়ে গেছে, কারেকশন তো ডেফিনেটলি একটা হওয়ার জায়গা আছে, কিন্তু এখনো কিন্তু মার্কেটে সেভাবে আইপিও বা এগুলো মার্কেটের কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি আছে। এই ফিগারটা শুনলে আপনারা অবাক হবেন, এই যে স্টার্ট আপ কোম্পানি যারা আছে, যারা নতুন ব্যবসা শুরু করছে, তাদের টোটাল ইনভেস্টমেন্ট ইন্ডিয়ায় $60 বিলিয়ন এসছে। তার মধ্যে $20 বিলিয়ন খালি 2020-21 এসছে এই প্যান্ডেমিক টাইমে। যেটা বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার ইকোনমির মধ্যে এখনো কিন্তু মানুষের প্রচন্ড কনফিডেন্স আছে। আরেকটা ফ্যাক্টর ডেফিনেটলি কাজ করেছে, সেটা হচ্ছে যে আজকে যদি আমরা ইন্ডিয়ার বাইরে যাই, এবার ইউএসএ বা চাইনিজ মার্কেটে, চায়না ইকোনমি দিকে আমরা তাকাই, আমেরিকার যে ধরুন ইন্টারেস্ট রেট, যে লো ইন্টারেস্ট রেট যেটা আছে রেজিম, এখানে ইন্ডিয়ার কিন্তু ইন্টারেস্ট রেট হায়ার, সেটা কিন্তু একটা অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন ইন্ডিয়ার জন্য।
এবং ইন্ডিয়া এবং যে আজকে ধরুন আমেরিকান ইকোনমি যে বন্ড বাইং করছে যাতে ইন্টারেস্ট রেট তাদের কমে যাচ্ছে, এবং তারা কিন্তু যখন দেখছে যে যদি আমাদের ইনভেস্ট করতে হয় তাহলে কিন্তু একটু হায়ার ইন্টারেস্ট ইকোনমি যেখানে দিচ্ছে সেখানে যেতে হবে আমাদের, সেই জন্য অনেক ফান্ড কিন্তু ইউএসএ থেকেও ঢুকছে। ইন দি মিন টাইম চাইনিজ ইকোনমিও কিন্তু বাউন্স ব্যাক করেছে এবং তাদের এক্সপোর্ট কিন্তু হাইয়েস্ট হয়েছে। এরকম ইন্ডিয়াতেও এক্সপোর্ট আমাদের 93% বেড়ে গেছে কম্পেয়ার টু লাস্ট ইয়ার এপ্রিল মাসে, সেরকম কিন্তু চায়নাতেও এক্সপোর্ট অনেক বেড়ে গেছে। তো যার ফলে যদি এইসব ইকোনমিগুলো দাঁড়ায় তাহলে গ্লোবাল ইকোনমিও কিন্তু দাঁড়াবে। এবং ইন্ডিয়া যদি আগামী ডিসেম্বরের মধ্যে 50% ইকোনমির লোককে যদি পপুলেশন যারা আছে তাদের যদি ভ্যাকসিনেট করতে পারে, এবং গভর্নমেন্টের যেসব প্রায় 5,25,000 কোটি টাকা যে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, যেখানে ধরুন ইনফ্রাস্ট্রাকচারে রোড কনস্ট্রাকশন, রেলের যে ওপর যে ইনফ্রাস্ট্রাকচার, যে রেল লাইন লে করা, ইলেকট্রিফিকেশন, এইসব প্রজেক্ট যদি ইমপ্লিমেন্ট হতে থাকে আগামী দিনে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এই নতুন সেক্টর বা কোর সেক্টরটা ওপেন আপ হয়ে যাবে। যেরকম ধরুন অলরেডি আইটি সেক্টর খুবই ভালো করছে এবং আগের দিন ভালো করবে। এই কোর ইকোনমি কিন্তু যদি আজকে ইনভেস্টমেন্ট করে ঢুকতে শুরু করে তাহলে আগামী দিনে ডেফিনেটলি মার্কেটে ওপর নিচ তো থাকবেই, কিন্তু লং টার্মে কিন্তু ডেফিনেটলি একটা স্ট্রেংথ মার্কেটে আমরা দেখতে পাবো এবং আমাদের ইকোনমি ঘুরে দাঁড়াবে। কিন্তু সবকিছু ডিপেন্ড করছে আমাদের ইমপ্লিমেন্টেশনের জন্য। এবার আমি জিস্টে আপনাদের একটাই কথা বলবো, তো আজকে যে প্রোগ্রামটা আমরা যেটা করছি সেটা কিন্তু বেসিক্যালি যে স্টে ইনফর্ম, স্টে ইনভেস্টেড, মানে ইনফর্মড ইনভেস্টার আপনারা যাতে হন, বিকজ এখন যে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্টমেন্ট করার যে স্কোপটা আসছে, খালি ইকুইটি নয়, ইকুইটি আছে, বন্ড আছে, ট্রেজারি বিলস আছে, রিয়েল এস্টেট রিট যাকে বলে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড আছে, গোল্ডে আছে, এত রকম জায়গায় ইনভেস্টমেন্ট করার যে জায়গাগুলো এসে গেছে, সেখানে কিন্তু একটা প্রপার চ্যানেলাইজড এন্ড প্রসেসড ইনভেস্টমেন্ট দরকার। মানে আপনি ইনভেস্ট করার আগে আপনাকে জানতে হবে যে আমার রিস্ক প্রোফাইল কতটা, আমি কতটা রিস্ক নিতে পারবো, আমি কোনটা ধরে রাখতে পারবো, কোনটা আমাকে সময় মতো বেরোতে হবে, আমার পোর্টফোলিওর কনসেন্ট্রেশনটা কি আছে, কি রাখা উচিত, এবং আমার লাইফে কি কি গোল আছে, কি অবজেক্টিভ আছে, সেগুলো আমাকে এই মার্কেট থেকে আমি ফুলফিল করতে পারবো কিনা। তো এটা ফার্স্ট টাইম আমরা এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা লঞ্চ করছি আন্ডার দি গাইডেন্স অফ অদিতি ম্যাডাম অ্যান্ড উইথ দি এক্সপিরিয়েন্স 36 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ মিস্টার সুমন দান। ওনার একটা ভাস্ট, উনি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আমাদের কাছে এসছেন এবং ওনার একটা ভাস্ট নলেজ আছে এই মার্কেটের এই পার্টিকুলার অ্যাসেট ম্যানেজমেন্ট রিলেটেড, এবং আমরা এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা এই আমরা ইন্টারঅ্যাক্টিভ ভাবে আপনাদের কোয়েশ্চেন গুলোকে নিতে পারবো, রিপ্লাই করতে পারবো, এবং এই নতুন যে দিকে আমরা যে এগোচ্ছি ডেকো থেকে তরফ থেকে সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরতে পারবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আশিস স্যার ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। এইবার বক্তব্য রাখতে চলেছেন মিস্টার সুমন দান। ওনার টপিক হলো গিভ এ ডিরেকশন টু ইউর ইনভেস্টমেন্টস। স্যার প্লিজ স্টার্ট করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। একটা প্যান্ডেমিক সিচুয়েশনে যেখানে আমরা মোটামুটি ভাবে সবাই ঘরবন্দি হয়ে আছি, সেখানে তো এখন এই ডিজিটাল ওয়ে ছাড়া কমিউনিকেট করাটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তো এটা এখানে যারা আছেন মোটামুটি ভাবে আমাদের সবারই আমাদের ডেকোর সাথে অনেক বছর ধরে জড়িত আছেন। তো এখন তো ফিজিক্যালি আমরা আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি না, তো সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে এইভাবে ডিজিটাল ওয়েতে যদি আপনাদের সাথে কমিউনিকেট করা যায়, কারণ মার্কেট বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত থাকে সবার, যে মার্কেট এত উপরে উঠে গেছে, কি করব, কোথায় ইনভেস্টমেন্ট করব, কিভাবে করব। দেয়ার আর সো মেনি অপশনস। যেমন আশিস বাবু কথায় কথায় বললেন যে ইন্ডিয়া কিভাবে এগিয়ে চলেছে ভারতবর্ষ, বা কোথায় আমাদের ল্যাকুনা রয়েছে, কোথায় আমরা যেতে পারছি না। তো ফিনান্সিয়াল ডিসিশন নেওয়াটা খুব টাফ ব্যাপার। যেমন আমরা কোনো অসুখ হলে পরে ডাক্তারের কাছে যাই তার অ্যাসিস্ট্যান্সের জন্য বা তার প্রেসক্রিপশনের জন্য, সে কিভাবে আমার রোগটাকে ডিটেক্ট করে নিয়ে আমাকে অ্যাকর্ডিংলি মেডিসিন দেবে, ঠিক সেম উপায় আমাদের কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইসার দরকার, যে আমাকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে এবং কিভাবে আমি যাব, কিভাবে আমি ইনভেস্টমেন্ট করব, কোথায় গেলে আমি আমার রিটার্ন পাবো, সেটা দেখার ব্যবস্থা করে। তো আমি আমার কথায় আসছি এবার।
আমরা যেটা দেখেছি ছোটবেলায় তো আমরা প্রত্যেকেই মোটামুটি আমরা পড়ে এসেছি যে লাইফ ইজ আ ম্যারাথন রেস অর লাইফ ইজ আ মেথডিক্যাল, উই হ্যাভ টু মুভ উইথ ইন আ মেথডিক্যাল ওয়ে, এরকম বিভিন্ন কোটেশন পড়ে এসেছি। কিন্তু আমার মতে মোটামুটি এখানে যারা আছেন প্রত্যেকেই আমরা নার্সারি বা কেজি স্কুলে বা ছোটবেলায় আমরা কি করেছি, একটা চামচ দৌড় করতাম। চামচের উপরে কি থাকতো, একটা গুলি অথবা লজেন্স, ছেলে মেয়েদের বাচ্চাদের প্রলুব্ধ করার জন্য লজেন্স থাকতো উপরে। ক্রাইটেরিয়াটা কি থাকতো, যে চামচের উপরে লজেন্সটা নিয়ে আমাকে ফিনিশিং টেপটা টাচ করতে হবে, যে আগে টাচ করতে পারবে হি উইল বি দ্য উইনার। সেখানে কিন্তু 100 মিটার বা 400 মিটারের মতো স্প্রিন্ট টানলে চলবে না। এবার একজনকে দেখা গেল চামচটা নিয়ে পৌঁছে গেছে, ফিনিশিং টেপে পৌঁছে গেছে, কিন্তু মাঝখানে মার্বেলটা পড়ে গেছে বা লজেন্সটা পড়ে গেছে চামচ থেকে, তাহলে কি সে উইনার হবে? অবভিয়াসলি নট। কেন, আমার ক্রাইটেরিয়া হচ্ছে কি, চামচটা মুখে থাকবে, তার সাথে কিন্তু চামচের উপরে গুলিটা থাকবে ইনট্যাক্ট ওয়েতে। সেইভাবে আমি যদি ফিনিশিং টেপে যে টাচ করতে পারবে হি উইল বি দ্য উইনার। তো আমাদের লাইফটা কিন্তু তাই। আমরা প্রত্যেকে একটা সার্ভিসে ঢুকি, একটা সময় কেরিয়ার স্টার্ট হয়, প্রফেশনাল কেরিয়ার স্টার্ট হয় একটা বয়সে। কেউ 30 বছর, 34 বছর, 35 বছর, 36 বছর আমরা চাকরি করি বা বিজনেস করি বা বিভিন্ন প্রফেশনে থাকি। একটা সময় রিটায়ারমেন্টের সময় আসে। এবার রিটায়ারমেন্টের সময় আসার আগে মুখে কিন্তু আমি চামচটা নিয়ে যাচ্ছি, তার সাথে আমার কিন্তু মার্বেলটাও আছে। মার্বেলটা কি, আমার ইনভেস্টমেন্ট, আমার সারপ্লাস ফান্ড, আমার রিটায়ারমেন্ট কর্পাস কি জমলো, কতটা জমলো। এবার দেখা গেল আমি ফিনিশিং টেপে টাচ করে গেছি, অথচ পৌঁছে গিয়ে ফিনিশিং লাইনে পৌঁছে গিয়ে দেখা গেল যে আমার কিন্তু পরবর্তী জীবনটা আমি কিভাবে কাটাবো তার জন্য কিন্তু অ্যাম্পল ফান্ড আমার কাছে নেই। কারণ এটা তো সত্যি কথা যে যখন আমরা চাকরিতে থাকি তখন বা প্রফেশনে থাকি তখন রেগুলার ফ্লো অফ মানি থাকে। যেভাবে হোক আমি জানি যে মাসের শেষে আমি এই স্যালারি পাবো, অথবা আমার প্রফেশন থেকে এই আর্নিংটা থাকবে। তো অ্যাকর্ডিংলি আমাদের লাইফস্টাইল বা স্ট্যাটাস এগুলো আমরা মেনটেন করতে পারি। কিন্তু যে মুহূর্তে আমি রিটায়ার করছি তখন কিন্তু এই সোর্স অফ মানিটা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। তখন অ্যাট দ্যাট টাইম আমাকে কি করতে হয়, কনভেনশনাল ইনভেস্টমেন্ট যে সমস্ত জায়গায় আছে সেই সমস্ত জায়গা থেকে আমাকে ইনভেস্টমেন্ট করে রিটার্ন পেতে হয়। কিন্তু আশিস বাবু যেমন কথায় কথায় বললেন যে এই মুহূর্তে আমাদের রেট অফ ইনফ্লেশন হচ্ছে 6.3। তো আমি যদি এখন কনভেনশনাল কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করি, কনভেনশনাল বলতে আমি বোঝাচ্ছি হয়তো ব্যাংকে বা স্মল সেভিংসে, আমি ব্যাংকের কথাই ধরলাম যে এই মুহূর্তে মোস্ট প্রবাবলি আমি হাইয়েস্ট রেট অফ ইন্টারেস্ট পাবো 5.75। তো তাই যদি হয় আমার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, এই ইনফ্লেশন হচ্ছে 6.3, 5.75 আমি রিটার্ন পাচ্ছি। আমি ট্যাক্স কোনো কিছুর মধ্যে না গিয়ে আমি যদি ধরি তাহলে আমার রিয়েল রিটার্ন কি হচ্ছে, আমার রিয়েল রিটার্ন 6.35 মাইনাস 5.75 ইকুয়াল টু নেগেটিভ রিটার্ন। কারণ রেট অফ ইনফ্লেশন, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাহলে তো আমাকে তার থেকে বেশি ইনকাম করতে হবে, আদারওয়াইজ আমি কি করে সাস্টেন করব। কারণ এখন তো মর্টালিটি লেভেলটা, রেটটা তো অনেক বেড়ে গেছে। আগে মোটামুটি দেখা যেত যে 60-65 বছর বয়স হয়ে গেলে পরে বৃদ্ধ ক্যাটাগরিতে পড়ে গেল, বেশি দিন বাঁচবে না। কিন্তু এখন তো তা হচ্ছে না। এখন কি হচ্ছে, মর্টালিটি রেট তো ডে বাই ডে বেড়েই চলেছে। এই মুহূর্তে আমাদের মর্টালিটি রেট আছে, বয়স যেটা আমাদের মোটামুটি 80। তা 80 রিটায়ারমেন্ট যদি কারো 60 হয় তাহলে মিনিমাম আরো 20 বছর আমাকে বাঁচতে হবে। 20 বছরে যদি ইনফ্লেশন রেট এইভাবে বাড়তে থাকে, যেখানে আমার সোর্স অফ ইনকাম কমে গেছে, স্টপ হয়ে গেছে, তার মানে রেগুলার সোর্স অফ ইনকাম, তাহলে আমাকে যদি এই সুদের উপরে খেতে হয় বা বাঁচতে হয় তাহলে আমাকে এমন জায়গায় টাকা ইনভেস্টমেন্ট করতে হবে যেটাকে আমি ইনফ্লেশনটাকে ওভারকাম করতে পারবো। আদারওয়াইজ তো ডে বাই ডে আমার কাছে পয়সাই থাকবে না আমার সংসার চালানোর জন্য। এবং মানুষের আয়ু যতটা বেড়েছে তার সাথে কিন্তু যত আমাদের বয়স বাড়বে তত কিন্তু মেডিকেল খরচটা বাড়বে। এবং আপনারা দেখেছেন যে এই কোভিড পিরিয়ডে কি সিচুয়েশন হয়েছে, একটা হসপিটালে ট্রিটমেন্ট করতে যাওয়া হয়েছে, সেখানে তো মিনিমাম 5 লাখ, 6 লাখ, 7 লাখ এরকম করে বিল হচ্ছে। ইভেন কালকের পেপারে আমি একটা খবর পড়লাম যে
একজন বিজনেসম্যান, তার কোভিড আক্রান্ত হয়েছিলেন, তার ফ্যামিলিতে আলটিমেটলি উনি ফ্ল্যাটটাকে বিক্রি করে দিতে বাধ্য হয়েছেন। তার মানে পার ডে বোধহয় কত 7 লাখ না 6 লাখ এরকম করে খরচা হয়েছে। তো এইরকম একটা সিচুয়েশন, এগুলো তো আনফোর্সিং সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশনে যদি আমাকে ভালোভাবে বাঁচতে হয়, বেঁচে থাকতে হয়, তাহলে কিন্তু আমাকে সঠিকভাবে প্ল্যানিং করতে হবে। তার মানে শুধুমাত্র ওই চামচটা নিয়ে আমি ফিনিশিং টেপে চলে গেলাম, আমি পৌঁছে গেছি, তা করলে হবে না। চামচের মাথায় যে গুলিটা ছিল বা লজেন্সটা ছিল সেটা শুদ্ধ, যেটা আমার রিটায়ারমেন্ট পারপাস, যেটার উপর ডিপেন্ড করে আমি বাদবাকি জীবনটা বেঁচে থাকবো, সেটাকেও কিন্তু ইনট্যাক্ট নিয়ে যদি আমি টেপে আমার ফিনিশিং টেপটা আমি টাচ করতে পারি, ইন দ্যাট কেস কিন্তু আমাকে তাহলে কিন্তু আমি আমার জায়গাটা পৌঁছাতে পারবো। এবার কি হয়, ইনভেস্টর, সমস্ত ইনভেস্টর, আমি ইনক্লুডিং মি, আমরা কি চাই, ইনভেস্টমেন্ট যখন করতে চাইছি তখন কি করছি, রিস্ক বাবা কম নেব, কিন্তু আমার রিটার্নটা যেন ঠিক হয়, রিটার্নটা আমি বেশি পাবো। তো এটা ওই দোকানে গিয়ে পয়সা খরচ করার মতো, কোনো জিনিসপত্র কেনার জন্য আমি বেশি পয়সা খরচ করবো না, কিন্তু জিনিসটা আমার জন্য খুব ভালো হয়। ইটস নট পসিবল, কোনো সময় পসিবল নয়। আমি যখন কনভেনশনাল জায়গাতে ইনভেস্টমেন্ট করছি, ধরুন আমি ব্যাংকে ইনভেস্টমেন্ট করলাম, তাও ব্যাংকও কিন্তু এখন রিস্ক হয়ে গেছে। কারণ আগে আপনারা জানেন নিশ্চয়ই যে আগে আমি অ্যাক্রস দি ব্যাংক, কোন একটা পার্টিকুলার ব্যাংকে যদি বিভিন্ন ব্রাঞ্চে আমি টাকা ছড়িয়ে রাখতাম, যত টাকাই রাখি না কেন, 1 লাখ যদি ব্যাংক কোনোভাবে ফেল করে তাহলে 1 লাখ টাকা অব্দি আমি ফেরত পেতাম। এখন এটা রিভাইজ করা হয়েছে লাস্ট ইয়ারে, 5 লাখ অব্দি ইন্স্যুরেন্স করা থাকে। তার মানে এটাও ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ব্যাংকে টাকা রাখাটাও যে আপনার পুরোপুরি নিরাপদ তা নয়। যদি ব্যাংক ফেল করে, এটা নর্মাল কোর্সে হয় না, কিন্তু ইফ যদি ব্যাংক ফেল করে তাহলে পরে কিন্তু সেখানেও আপনি 5 লাখ টাকা অব্দি গ্যারান্টেড মানি ফেরত পেতে পারেন, যত টাকাই আপনার থাকুক না কেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে ইনভেস্টর সবসময় কি চায়, যে কম পয়সা খরচ করব কিন্তু বেশি রিস্ক নেব না, কোনো সময় সম্ভবপর নয়। ইনফ্লেশনটাকে যদি ওভারকাম করতে হয়, যদি রিয়েল রিটার্ন আপনাকে বাড়াতে হয়, ইউ হ্যাভ টু টেক রিস্ক। এবার এই রিস্কটা আমি কতটা নেব, সেইটার জন্য কি হয়, তো রিস্কটা আমার নেব এইভাবে, একটা হচ্ছে আমার জীবনের লক্ষ্যটা কি। যখন আমি চাকরি করছি তখন এই সমস্ত চিন্তা ভাবনা কিন্তু আফটার রিটায়ারমেন্ট চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, তখন অলরেডি আমার কিন্তু আই হ্যাভ মিস দি বাস। এটা রিটায়ারমেন্টের আগে, যখনই আমাদের মেন কথা হচ্ছে ফিনান্সিয়াল সেক্টরের মেন কথা হচ্ছে, যে মুহূর্তেই আপনি কোনো প্রফেশনে ঢুকলেন বা চাকরি করা আরম্ভ করলেন, স্টার্ট সেভিং অর স্টার্ট ইনভেস্টিং। এবং ইনভেস্টমেন্টের আগে কি ছিল, আমাদের আগেকার জেনারেশনে তারা কি করতো, সংসার খরচে করে টোরে যা কিছু লাগলো জিনিসপত্র কেনার পরে যেটুকু পয়সা বেঁচে থাকলো সেইটাকে সে ইনভেস্টমেন্ট করতো। বাট দ্যাট ইজ নট দি রুল। এখনকার রুল কি, আগে আমি পয়সা বাঁচাবো, সেভ করব, তারপরে যেটা পড়ে থাকবে সেইটা দিয়ে কিন্তু আমি সংসার চালাবো। তো পুরো জিনিসটা থিমটাই কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে। এটাই যেমন আছে। এবার আরেকটা দেখুন, আমার লেখা আছে অ্যাসেসমেন্ট অফ রিস্ক টেকিং এবিলিটি। আমাদের একটা ফিনান্সিয়াল সেক্টরে একটা বলতে পারেন একটা রুল থাকে যে 100 মাইনাস এজ বলে, কারণ ডিফারেন্ট টাইপ অফ ইনভেস্টমেন্ট থাকে, তো কিছুটা ইকুইটিতে থাকে যেটা সবসময় রিস্কি, আর এটা থাকে বন্ড বা ডিভেঞ্চার্সে। তো সবাই কিন্তু সবকিছু কিন্তু সবার জন্য নয়। এবার রুল কি আছে, রুল বলে যে কোনো একজন কেউ ইকুইটিতে ইনভেস্টমেন্ট করতে এলো বা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে আসছে বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে আসছে, আমরা একটা সিম্পল জিনিস বলি, থিওরিটিক্যালি 100 মাইনাস এজ। কারণ একজনের একটি ছেলে এলো, তার 30 বছর বয়স, সে ইনভেস্টমেন্ট করতে চাইছে, রুল কি বলছে, 100 মাইনাস 30 ইকুয়াল টু 70। 20% হি ক্যান টেক ইন ইকুইটি অ্যান্ড 30% সে একটু সেফ জায়গায় যাবে, কনভেনশনাল ইনভেস্টমেন্টে যাবে বা বন্ড বা ডিভেঞ্চার্সে যাবে। এবার দেখা গেল আরেকজন ভদ্রলোক এলেন, তার বয়স হচ্ছে 70। আমি তো থিওরিতে ফেলে দিলাম 100 মাইনাস এজ, দ্যাট মিনস 30% সে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করবে, 70% সে যাবে কনভেনশনাল ইনভেস্টমেন্টে বা যেখানে রিস্ক কম। এটা হলো থিওরি। প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে, দেখুন যে 30 বছরের ছেলেটি এসছে ইনভেস্টমেন্ট করতে, তার ক্ষেত্রে দেখা গেল যে তার অনেকগুলো ডিপেন্ডেন্ট আছে।
বাড়িতে দুটো বোন আছে যাদের এখনো বিয়ে হয়নি, কোনো সোর্স অফ ইনকাম আদার দেন দ্যাট বয় আর কারো কোনো সোর্স অফ ইনকাম নেই, তার মানে হি ইজ আ সিঙ্গল আর্নার ফ্যামিলিতে। এরপরে বাবা মা বৃদ্ধ হয়েছেন, তাদের মেডিকেল খরচ আছে, দুটো বোনের বিয়ে দিতে হবে, ওর কিন্তু দায়িত্ববোধটা অনেক বেশি। আর যিনি 70 বছরের ভদ্রলোক এসছেন, তিনি কিন্তু বিন্দাস আছেন, লাইফ অলরেডি 70 ইয়ার্স উনি ক্রস করে গেছেন, ছেলে মেয়ে দাঁড়িয়ে গেছে, তারা বাবা মার উপরে কোনো রকম ডিপেন্ডও করে না, কিছু করে না, ভদ্রলোক ভদ্রমহিলা দুজনে, নাও দে আর এনজয়িং দেয়ার লাইফ, দে হ্যাভ নো botheration, no bindings, anything, no liability, they are just enjoying their life. তাহলে এবার যে ছেলেটি আমি থিওরিতে যদি ফেলে রাখি 100 - 30 = 70%, আমি ইকুইটিতে দেবো, কিন্তু দেখা যাচ্ছে তার ডিপেন্ডেন্টের সংখ্যা অনেক বেশি, তাকে কিন্তু আমি 100 - 30 ইকুইটিতে দেবো না। সেখানটায় কিন্তু অ্যাজ আ ডক্টর, অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইসার, ফিনান্সিয়াল ডক্টর যে আপনার অ্যাডভাইসার, সে তার কিন্তু গাইড করা উচিত, না তুমি 70% ইকুইটিতে যাবে না, সেখানে সে ওটাকে আবার অন্যভাবে পুনর্মূল্যায়ন করবে না, 70% এর হয়তো 30% ইকুইটিতে যাবে, 70% লাগবে সে কনভেনশনাল জায়গাতে, যেখানে তার প্রিন্সিপাল এমন চলে যাওয়ার চান্স নেই। আর যে ভদ্রলোক 70 বছরের, তার যখন দেখা যাচ্ছে যে কোনো আদার কিচ্ছু নেই, কোনো ডিপেন্ডেন্স নেই, কোনো কিচ্ছু নেই, হি ইজ জাস্ট এনজয়িং হিজ লাইফ, ইন দ্যাট কেস আমি কিন্তু তার ইকুইটি এক্সপোজার বাড়িয়ে দিতে পারি। রুল বলছে 30%, কিন্তু আই ক্যান গো ফর 70%। সো এইখানটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ রিস্ক টেকিং এবিলিটি, আমি কতটা রিস্ক নিতে পারবো সেটা কিন্তু আপনি বলতে পারবেন। আপনি যখন আপনার সাথে কথা বলবে আপনার অ্যাডভাইসার, তখন কিন্তু আপনাকে টোটালি ডিসক্লোজ করতে হবে ফুল ডিটেলসটা, সেইটা বুঝে তবে কিন্তু আপনি রিস্কটা নিতে পারবেন যে আপনি কোথায় যাবেন, কনভেনশনাল জায়গায় যাবেন, না আপনি ইকুইটি একটু ভোলাটাইল যেখানে আরো বেশি রিটার্ন পাওয়া যায় সেই জায়গাটায় আপনি যাবেন। তো এই যে রিস্ক টেকিং এবিলিটিটা, এইটা কিন্তু জাজ করাটা খুব মুশকিল। এবার ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কি হয়, দু ধরনের ইনভেস্টমেন্ট হয়, একটা হচ্ছে ইকুইটি, আপনারা ডেকোর সাথে আছেন, অনেকেই আপনারা ইকুইটি বা স্টকে ইনভেস্টমেন্ট করেন। প্রথমত বলে রাখি যে ডেইলি ট্রেডিং, এটা পার্সোনালি আমার মনে হয় এটা একদমই ভালো জিনিস নয়, ডেইলি ট্রেডিং করাটা। ইনভেস্টার সবসময় তাকেই বলা হবে যে কিন্তু লঙ্গার ডিউরেশনে ধরে রাখে, স্টিক করে থাকে কোনো স্টককে। তো এখানে কি হয়, আপনার ইকুইটিতে বা স্টকে যখন আপনি ট্রানজাকশন করতে যাচ্ছেন, ফার্স্ট হলো আপনাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে আপনি নিজে থেকে যদি কোনো স্টক দেখেন, তাহলে কি হবে, আপনাকে প্রপার নলেজ রাখতে হবে, ব্যালেন্স শিট দেখতে হবে, কোম্পানিটা কি করে, কি প্রোডাকশন করে, আগামী দিনে কোন জায়গায় যেতে পারে, তার প্রমোটার কারা, তার যে প্রোডাকশনটা সেটা কি হতে পারে, বাজেটে কি বলেছে এই সেক্টরটাকে। তো পুরো জিনিসটা নিয়ে আপনাকে কিন্তু প্রপার নলেজেবল হতে হবে। অনেক ইনভেস্টর আছেন যারা কি করেন, দাঁড়ান মার্কেটটা উঠছে, মার্কেট কিন্তু আরো উপরে উঠবে, আবার কারো মত হচ্ছে দাঁড়ান একটু ওয়েট করুন, এক্ষুনি না, দিস ইজ নট দি রাইট টাইম ফর ইনভেস্টমেন্ট, মার্কেটটা একটু নিচে নামুক তখন কিন্তু ঢুকতে। মার্কেট নিচে নামবে, আমি খবর পেয়েছি, আমার কাছে কিছু খবর আছে, কে খবর দেবে? There is nobody can predict the market. কারো পক্ষে মার্কেট প্রেডিক্ট করা সম্ভবপর নয়। আপনাকে কি করতে হবে, ডোন্ট ট্রাই টু টাইম ইন দি মার্কেট, তার মানে সময় করে কখন মার্কেট পড়বে কখন উঠবে এইটা আমি মাথার মধ্যে সবসময় চিন্তা ভাবনা করছি, ডোন্ট বি আ এক্সপার্ট। মার্কেটকে কোনোদিন আপনি টাইমিং করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, ইউ গিভ সাম মোর টাইম টু মার্কেট। যদি আপনি নিজের সমস্ত ডিসিশন নেন, তাহলে কিন্তু আপনাকে মার্কেটের বেশি টাইম দিতে হবে, জিনিসগুলো পড়তে হবে, জানতে হবে। কোনো সময় চেষ্টা করবেন না যে মার্কেটকে টাইম করা, যে এই সময় পড়বে এই সময় উঠবে। কেননা সিম্পল একটা জিনিস আপনাদের বলি, যে আমি আপনাকে বসে এখানে অনেক কথা জ্ঞান দিচ্ছি, আপনারা এনডিটিভি সিএনবিসি খুললে পরে দেখবেন প্রচুর লোক বসে আছে। আমরা পিঙ্ক পেপার গুলো দেখি, রোজ বিভিন্ন রাইটার বিভিন্ন কিছু বলছে, মার্কেট এইখানে যাবে, মার্কেট ওইখানে যাবে, স্কাই ইজ দ্য লিমিট, মার্কেট আগামী 10 বছরের মধ্যে 2 লাখে চলে যাবে, যেটা এখন 52,000 আছে, সেন্সেক্স 2 লাখে চলে যাবে।
যদি আমি এত জানি তাহলে আমি কেন বেকার আপনাদের এখানে বসে থাকবো? আমি তো মার্কেটে ওখানে টাকা রেখে ইনভেস্টমেন্ট করবো, ওখান থেকে পয়সা কামাবো। মুশকিলটা কি হচ্ছে, আমরা সবাই জানার চেষ্টা করি, যে আমরা দেখাই যে আমরা সব জানি, কিন্তু আমরা কিছু জানি না। বেসিক্যালি নো বডি ক্যান প্রেডিক্ট দি মার্কেট, উই হ্যাভ টু ডিপেন্ড সামথিং, যে কি কি আছে মার্কেটটাকে তুলে ধরার মতো, কি মশলা আছে, বা মার্কেটটা নেমে যাওয়ার মতো কি মশলা আছে, এইটাকে আমি বিচার করতে পারি। কিন্তু কখন উঠবে, কখন পড়বে, এবং আমি কোন সময় ঢুকবো, কোনোভাবে সম্ভবপর না। এখানে ধরুন আমরা তিনজন আছি, আমি আছি, ম্যাডাম আছেন, আশিস বাবু আছেন। আমাকে জিজ্ঞেস করা হলো যে মার্কেট কোথায় যাবে, আমি চিন্তা করবেন না, মার্কেট এই যে পজিটিভ, আশিস বাবু এতগুলো পজিটিভ জিনিস বললেন, আশিস বাবুর কথা আমি বলবো না, কিন্তু আমি বললাম যে এই যে এই পজিটিভ জিনিসগুলো আছে, চিন্তা করবেন না, মার্কেট অনেক উপরে যাবে। আপনি নিশ্চয় থাকবেন 60,000-এ যাবেই সেন্সেক্স। আপনি আশিস বাবুকে জিজ্ঞেস করলেন, আশিস বাবু অনেক চিন্তা ভাবনা করে বললেন যে মার্কেটে তো আমি খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না, সেকেন্ড ওয়েভ চলছে, থার্ড ওয়েভ আসার কথা আছে। আমার মতে আপনি কিন্তু প্রফিট বুক করে নিন, মার্কেট কিন্তু এখান থেকে পড়তে পারে। তো এই যে দুজন আছি, দুজনের মধ্যে একজন কেউ কারেক্ট হবো, আইদার আমি কারেক্ট হবো, মার্কেট 60,000-এ যাবে, নয়তো আশিস বাবু কারেক্ট হবে। যে কারেক্ট হবে, আপনি বললেন উনি তো একদম এত সুন্দর মার্কেট বোঝেন, আর এই লোকটা কিছু বোঝে না। এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা আপনারা নিজেরাও ফেস করেছেন, কারণ যে কোনো একজন কারেক্ট হবে। তাহলে পরে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু দেখতে হবে এবং সাবধানে চলতে হবে। রেকলেসলি কলার উঁচু করে আমি চললাম না, না আমি জানি আমার কাছে খবর আছে, এই আছে ওই আছে, ডোন্ট ট্রাই টু বাই দ্যাট রিজনস। সেকেন্ড হচ্ছে শর্ট টার্মে নয়, আপনারা কিন্তু লং টার্মে, কেন এটা তো অ্যাসেট তৈরি করছেন। অ্যাসেট কোনোদিন রাতারাতি হয় না। যদি ডেলি ট্রেডিং করেন, দ্যাট ইজ গ্যামলিং, দ্যাট ইজ নট ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে জুয়া খেলা। কিন্তু যদি আপনি সত্যিকারের আপনি অ্যাসেটটা ক্রিয়েট করতে চান, যেটা ফিউচারে আপনার রিটায়ারমেন্ট বা আপনার কোনো গোল স্পেসিফিক হয়, যে আমি ছেলের বিয়ে পড়াশোনার জন্য খরচ করব, মেয়ের একটা সার্টেন পিরিয়ড এলে পরে তার বিয়ের জন্য খরচা করব, বা একটা বাড়ি কিনবো, ফ্ল্যাট এই গাড়ি কিনবো, দ্যাট ইজ গোল স্পেসিফিক। আপনার ইনভেস্টমেন্ট হবে সবসময় গোল স্পেসিফিক। ধরুন কেউ 5 বছরের জন্য আপনি ইনভেস্টমেন্ট করছেন, এই 5 বছরের পিরিয়ডের মধ্যে আপনার দেখা গেল 2বার 3বার আপনার সেন্সেক্স উপরে উঠলো, নামলো, আপনার ইনভেস্টমেন্ট এমন নেমে গেল, যে মতে নেমে গেল, আমার সব পয়সা চলে গেল, আমি তুলে নিই। দ্যাট ইজ কি বলবো, এটা ক্রিমিনাল অফেন্স, ইট ইজ জাস্ট ক্রিমিনাল অফেন্স। কারণ আপনি তো 5 বছরের জন্য টাকা রেখেছেন, আপনি কেন মাঝখানে যাই হোক না কেন, ইউ শুড স্টিক উইথ ইউর ইনভেস্টমেন্ট। সো ইনভেস্টর হিসেবে থাকতে গেলে আপনাকে কিন্তু সবসময় লং টাইম হোল্ড করতে হবে। আর এইখানেই ডেকোর ব্যাপারটা দেখুন, আপনারা যারা ডেকোর এক্সিস্টিং আমাদের বিলাভেড ক্লায়েন্টস আছেন, ডেকোর তরফ থেকে আমাদের কিন্তু একটা ইনহাউস রিসার্চ টিম আছে, যেটা কোম্পানিতে কি হচ্ছে, কোনটায় আপনি বাই করতে পারেন, কোনটায় হোল্ড করতে পারেন, বা এই কোম্পানি আগামী দিনে কি বরাত পেয়েছে, কি কন্ট্যাক্ট পেয়েছে, তারা কোন দিকে যেতে পারে, এই অ্যাসিস্ট্যান্সটা কিন্তু আপনারা প্রত্যেকদিন সকালবেলায় আইদার SMS হোক বা মেলে হোক বা আমাদের ফেসবুকে হোক, সবসময় কিন্তু পোস্ট করা হচ্ছে। সো এইটা কিন্তু একটা দায়িত্ববান ইনভেস্টমেন্ট অ্যাডভাইসার একটা, কিন্তু এটা একটা রেসপন্সিবিলিটি, যেটা কিন্তু আমরা প্লে করে চলেছি কন্টিনিউয়াসলি। এই বেনিফিটটাকে কিন্তু আপনাকে নিতে হবে। কারণ আমি বারবার বলছি যে নর্মাল কোর্সে কি হয়, যে বাড়িতে কোনো সর্দি কাশি হলো, আমি একটা ওষুধ ক্যালপল খেয়ে নিলাম, বা গলা ব্যথা করছে, একটা কোনো রকম একটু ভেপার নিয়ে নিলাম। কিন্তু এখন কি বলছে ডাক্তার, যে একটুখানি যদি গলা ব্যথাও হয় বা অন্যরকম শরীরের খারাপ হয়, তুমি কিন্তু ডাক্তারের কাছে যাও। কারণ ডাক্তার কিন্তু তোমায় দেখে বলবে তোমার সিমটমটা কি। তুমি কিন্তু ওই ওভার দি কাউন্টার ওষুধ নিয়ে খেতে পারো না। ইনভেস্টমেন্টটাও ঠিক তাই। তো ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আপনাকে ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে যেতে হবে। তো আমরা 2 ধরনের স্কিম হয় সাধারণত, ইকুইটি বেসে। এবার আমরা মিউচুয়াল ফান্ডে আসছি। এটা হলো ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করলেন। এবার মিউচুয়াল ফান্ডের মধ্যে কি হচ্ছে, মিউচুয়াল ফান্ডের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ স্কিমস থাকে, কোনটা ইকুইটি রিলেটেড থাকে, কোনটা ডেট বেস স্কিম থাকে। এবার ইকুইটি রিলেটেড মধ্যে এখানে দেখুন দেখা যাচ্ছে অ্যাক্টিভ ফান্ডস। আমরা সাধারণত নর্মাল কোর্সে শেয়ার মার্কেটের সেন্সেক্স বা নিফটিতে যেগুলো লিস্টেড থাকে, তাদের ইকুইটিতে আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিই।
যেমন যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 crores এর উপরে তাদের আমরা ধরে নিই লার্জ ক্যাপ, 5,000 থেকে 20,000-এর মধ্যে যারা আছে তাদের ধরি মিড ক্যাপ, এবং লেস দ্যান 5,000 crores যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন তাদের ধরে নিই স্মল ক্যাপ। তো লার্জ ক্যাপ সবসময় খুব সেফ জায়গা ইনভেস্টমেন্টের, মিড অ্যান্ড স্মল ক্যাপ কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েশন দেবে। লার্জ ক্যাপ যেখানে দেবে আপনাকে ডিভিডেন্ড বা রিটার্ন অ্যাপ্রিসিয়েশন দেয়, সেখানে মিড ক্যাপ স্মল ক্যাপ আপনাকে কিন্তু ভ্যালুয়েশন বাড়ে, কিন্তু দে আর মোর রিস্কি দ্যান লার্জ ক্যাপ। এগুলোকে বলা হয় অ্যাক্টিভ ফান্ড, কারণ অ্যাক্টিভ ফান্ড হচ্ছে ফান্ড ম্যানেজার সবসময় এর উপর কাজ করে। সেকেন্ড হচ্ছে প্যাসিভ ফান্ড। প্যাসিভ ফান্ড হচ্ছে ইন্ডেক্স ফান্ড। যখন আমি এই স্টক এক্সচেঞ্জকে ধরুন সেন্সেক্স বা নিফটি, এদের যখন আমি পুরো কার্বন কপি বানাই, যেখানে ফান্ড ম্যানেজারের কোনো কাজ থাকে না, ফান্ড ম্যানেজার জাস্ট একটা রেপ্লিকা তৈরি করে। তখন আপনি ইন্ডেক্সে ইনভেস্টমেন্ট করলে ইন্ডেক্স যদি 10% পড়ে আপনার রিটার্নও 10% পড়বে, ইন্ডেক্স 10% উঠলে আপনার রিটার্নও 10% উঠবে। সেখানে ফান্ড ম্যানেজারের কোনো কেরামতি নেই, জাস্ট আপনার রেপ্লিকা বানিয়ে ওরা ইনভেস্টমেন্টটা করে। ইকুইটি পরে আসছে কি ডেট বেস স্কিম। ডেটে আমরা যাই কেন? ইকুইটি যেমন ভোলাটাইল, ডেট ফান্ড কিন্তু কম্পারেটিভলি কম ভোলাটাইল, যার জন্য যারা রেগুলার বেসে একটা মোটামুটি রিটার্ন পেতে চায়, ব্যাংকের থেকে স্লাইটলি বেশি, একটুখানি রিস্ক নিয়ে, তারা সাধারণত ডেট বেস স্কিমে যায়। এবার এই মিউচুয়াল ফান্ডের মধ্যে আবার কি আছে? এসআইপি। আপনারা নিশ্চয়ই এসআইপি নামটা শুনেছেন, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা স্লিপ ইন পিস। আর একটা হচ্ছে এসটিপি আর এসডব্লিউপি। তো এসআইপি হচ্ছে ব্যাংকের একটা রেকারিং ডিপোজিটের মতো। আপনি একটা সার্টেন অ্যামাউন্ট প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করে গেলেন কোনো একটা ফান্ড হাউসে, কোনো একটা স্কিমকে বেছে নিয়ে, রেগুলার বেসে ওখানে কস্ট অ্যাভারেজিং হয়। এসটিপি হচ্ছে কোনো একটা লিকুইড ফান্ডে আপনি টাকা রাখলেন, সেখান থেকে কোনো একটা ইকুইটি ফান্ডে যাচ্ছেন রেগুলার বেসে। তার মানে এসআইপি ক্ষেত্রে ব্যাংক থেকে টাকা কাটবে, এসটিপির ক্ষেত্রে আপনার লিকুইড ফান্ডে একটা ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে রিটার্ন জেনারেট করছে, আবার সেখান থেকে একটা সার্টেন পোর্শন আপনার কোনো ইকুইটি বেস স্কিমে যাচ্ছে। আর এসডব্লিউপি হচ্ছে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তার মানে আমরা নর্মাল কোর্সে পোস্টাল এমআইএস এ ইনভেস্টমেন্ট করি মান্থলি রিটার্ন পাওয়ার জন্য। তো এখানেও মিউচুয়াল ফান্ডেরও কিছু স্কিম আছে, এই প্রসেস আছে, যেটাকে কিন্তু আপনি মান্থলি ইনকামের কথা চিন্তা করতে পারেন সিস্টেমেটিক উইথড্রল প্ল্যানের মাধ্যমে। সেখানেও কিন্তু একটা ফিক্সড অ্যামাউন্ট আপনি তুলতে পারেন। তো এইটা গেল মিউচুয়াল ফান্ডের ক্রাইটেরিয়া। আমরা খুব ডিটেলস এর মধ্যে যাচ্ছি না, পরবর্তীকালে আপনারা যারা ইন্টারেস্টেড হবেন তখন নিশ্চয়ই আমরা এই ব্যাপারে আরো ডিটেলসে যাবো, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। এরপরে আরেকটা ইনভেস্টমেন্টের জায়গা আছে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস। তো এনপিএস এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ইনিশিয়েটিভ, সেন্ট্রাল গভর্নমেন্টের। অনেকে আছে আনঅর্গানাইজ সেক্টরে লোক আছে যাদের কোনো পেনশন নেই, বা কোনো প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের কোনো পেনশন নেই, যারা রিটায়ারমেন্টের পরে তাদের জন্য, তাদের যাতে রেগুলার সোর্স অফ মানি থাকে, সেই জন্য এনপিএস কে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটাকে চালু করেন। প্রথমে এটা ছিল শুধুমাত্র গভর্নমেন্ট অফিসিয়ালসদের জন্য, পরবর্তীকালে এটা কিন্তু আম জনতার জন্য খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ইনভেস্টমেন্ট 4 ধরনের ইনভেস্টমেন্ট হয়। এটা একটা ইকুইটি অথবা কর্পোরেট বন্ড অথবা গভর্নমেন্ট সিকিউরিটিজ অথবা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডস। দুটো চয়েস আছে, অ্যাক্টিভ চয়েস অ্যান্ড অটো চয়েস। অ্যাক্টিভ চয়েসের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে আমি নিজে ডিসিশন নেবো যে আমার এই টাকাটা কোথায় কোথায় আমি ইনভেস্টমেন্ট করবো, ইকুইটিতে কতটা রাখবো, গভর্নমেন্ট সিকিউরিটিসে কতটা রাখবো, কর্পোরেট সেক্টরে কতটা রাখবো, এরকম। এবং ম্যাক্সিমাম আমি ইকুইটিতে 75% রাখতে পারি, যেটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে, যত বয়স বাড়বে তত কমবে। আর অটো চয়েসের ক্ষেত্রে কি হবে, আমি বলে দেবো অটো চয়েস। এবার ফান্ড ম্যানেজার ইটসেলফ বা ফান্ড হাউস ইটসেলফ সে কিন্তু নিজের মতো করে চেঞ্জ করবে, যত বয়স আপনার বাড়বে তত কিন্তু সেই ইকুইটি থেকে এক্সপোজারটা কমিয়ে নিয়ে আসবে। এখানে মিনিমাম এজ অফ এন্ট্রি হচ্ছে 18 বছর, আর ম্যাক্সিমাম 70 বছর অবধি আমি ইনভেস্টমেন্টটা করতে পারি, ঢুকতে পারি। তো এর মধ্যে ট্যাক্সের কি ব্যাপার আছে, এনপিএস একটা বিশাল ব্যাপার আছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য আপনার রাখবে, দুটো ভাগ আছে, একটা টায়ার 1 একটা টায়ার 2। টায়ার 1 এ আপনি ট্যাক্স রিবেট পাবেন, টায়ার 1 এ কিছু রেস্ট্রিকশনস আছে, কিন্তু টায়ার 2 তে কোনো রেস্ট্রিকশনস নেই। কিন্তু যে টায়ার 1 খুলবে সেই কিন্তু একমাত্র টায়ার 2 তে যেতে পারবে, শুধু ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনি টায়ার 2 খুলতে পারবেন না। এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম অ্যামাউন্টের কথা লেখা আছে, কত টাকা লাগে। মেন জিনিসটা হচ্ছে 80C তে আমরা নর্মাল কোর্সে জানি 1.5 লাখ টাকা অব্দি ট্যাক্স সেভিংস করা যায়। এনপিএস এ কিন্তু ওই সেকশনের মধ্যে পড়ছে, এবং আমি ওখানে 1 লাখ টাকা অব্দি
ছাড় পাচ্ছি, 1.5 লাখ টাকা অব্দি আমি ইনভেস্টমেন্ট করতে পারি এনপিএস এ 80C তে। আবার আরো 50,000 আমি 80cc ডি তে 1B এর আন্ডারে আরো 50,000 কিন্তু আমি ট্যাক্স সেভ করতে পারি। তোমার টোটাল আমি 2 লাখ টাকা কিন্তু এনপিএস এ ইনভেস্টমেন্ট করে আমি সেভ করতে পারি। নিয়মটা কি হচ্ছে, আপনি যখন 60 বছরে পৌঁছাচ্ছেন সেই সময় আপনাকে যে টাকাটা জমলো, ধরুন আপনার যদি 1 লাখ টাকা জমে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, 1 লাখ টাকা জমলে তার 40,000 টাকা কিন্তু আপনাকে অ্যানুইটি কিনতে হবে। অ্যানুইটিটা কিন্তু কম্পালসারি রয়েছে, কারণ ওইটাই আপনাকে আপনার রিটায়ারমেন্টের পরে ওখান থেকে আপনি টাকা পাবেন, যেটা যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে টাকা দেবে, এবং সেটা বিভিন্ন বার আছে। আর 60% টাকা আপনি ট্যাক্স ফ্রি উইথড্র করে নিতে পারবেন। এটা গভর্নমেন্ট নতুন নিয়ম করছে, গতকালই পাস হয়েছে। দেখা যাবে যদি 5 লাখ টাকার মধ্যে যদি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হয়, আপনি কিন্তু এন্টায়ার অ্যামাউন্টটাই তুলে নিতে পারবেন। এটা গভর্নমেন্টের নতুন রুল হয়েছে। তো এই হলো মোটামুটি ভাবে আমাদের ইনভেস্টমেন্টের বিভিন্ন অপশন আছে। এছাড়াও ইনভেস্টমেন্টের প্রচুর অপশন আছে, আমরা আবার সময় করে এই নিয়ে কথা বলবো ডিটেলসে। আজকে আমাদের টাইম খুব লিমিটেড। এবার আমি এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ শোনার জন্য। থ্যাংক ইউ সুমন স্যার ফর ইউর ভ্যালুয়েবল স্পিচ। এইবার বক্তব্য রাখবেন আমাদের ডিরেক্টর মিসেস অদিতি নন্দী। ওনার টপিক হলো সার্ভিসেস অ্যাট ইউর ফিঙ্গার টিপস। নমস্কার। আমি একটু শর্টে তাড়াতাড়ি বলার চেষ্টা করব, কারণ আপনাদের সকলেরই হয়তো দেরি হয়ে যাবে। তো একটু আমরা টাইম ওভারল্যাপ করে গেছি। দেখুন, আমরা তো সার্ভিস নিয়ে কথা বলি। তো সার্ভিস, হ্যাঁ, সার্ভিস সকলেরই পাওয়ার কথা। আমিও আপনাদের আজকে সার্ভিস নিয়ে কথা বলার জন্যই এসেছি। তবে এখানে আমি আপনাদেরকে সার্ভিসের আগে কতগুলো ব্যাপার একটু ভেবে দেখতে বলবো। এতক্ষণ আপনারা অনেক কিছু শুনেছেন, ইন্ডাস্ট্রি, ইকোনমি, মার্কেট নিয়ে শুনেছেন। দেশ কোন দিকে যাচ্ছে, দেশের ইকোনমি কোন দিকে যেতে পারে, নেক্সট মার্কেট কেমন হতে পারে, কোভিড সিচুয়েশন একদিকে যাচ্ছে, আমাদের সেন্সেক্স নিফটি অন্যদিকে যাচ্ছে, এটাও একটা কনসার্ন। সবকিছু আছে। তার মধ্যে আমাদের এত রকমের অপশনস আছে, এত রকম ইনভেস্টমেন্ট ওয়েজ আছে, এতগুলো অপশনস আছে, ডাইরেক্ট ইকুইটি আছে, মিউচুয়াল ফান্ড আছে, এনপিএস আছে, আরো নানা রকমের ইনভেস্টমেন্ট আছে, অল্টারনেটিভ ভেহিকলস আছে। এবার আমরা সার্ভিস সবকিছু সাজিয়ে বসে আছি আপনাদের জন্য। আমাদের ওয়েবসাইট খুললে আপনারা সব রকম সার্ভিস পাবেন এক ছাদের তলায়। আপনার ইন্স্যুরেন্স থেকে শুরু করে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং পর্যন্ত সবকিছু আপনি পাবেন। কিন্তু কথাটা হচ্ছে যে এই এত রকম সার্ভিস আছে, আপনি কোন সার্ভিসটা নেবেন? শাড়ির দোকানে গেলে অনেক রকম শাড়ি পাওয়া যায়। আপনি কোন শাড়িটা কিনতে গেছেন? আপনি যদি আজকে একটা কলেজে রেগুলার পড়াতে যাওয়ার জন্য যে শাড়িটা কিনতে যাবেন, সেটা কিনতে গিয়ে যদি বেনারসি পছন্দ হয়, আপনি আশা করি নেবেন না, যদি সেটা আপনার প্ল্যানে না থাকে। তো এবার আপনার বাজেট আছে, আপনার প্ল্যান আছে, আপনি কোনটা নেবেন সেটা আপনার প্রয়োজন অনুযায়ী ডিসাইড করতে হয়। তো এবার আমাদের এইখানে যে ইনভেস্টমেন্টের যে এরিয়া আছে, এখানেও কিন্তু আমরা এই রকম কিছু জিনিস ধরে চলবো। দেখুন, আমার স্লাইডের একদম তলার দিকে যদি আপনারা স্লাইডটা দেখতে পান, রয়েছে আইডেন্টিফাই গোলস। তারপর প্রথমে আমরা আমাদের গোলগুলো আইডেন্টিফাই করবো। গোল মানে আমাদের লাইফ গোল, ইনভেস্টমেন্ট গোল নয়, কিন্তু লাইফ গোল। আমরা যখন অ্যাডভাইস দিতে বসি, তখন আমাদের প্রথম যে ইনভেস্টর আমার সামনে আছেন, তার কাছ থেকে যে জিনিসটা আমরা এক্সপেক্ট করি, সেটা হচ্ছে তিনি নিজের গোলটা আইডেন্টিফাই করতে সক্ষম হবেন। মানে তিনি কি চাইছেন লাইফে, তার কি করার আছে। এইটা যখন আইডেন্টিফাই হয়ে যায়, নেক্সট আমরা গোলগুলোর মধ্যে, ধরুন মাল্টিপল গোলস আছে, সেটার মধ্যে আমরা প্রায়োরিটি সেট করি। প্রায়োরিটি ইন দ্য সেন্স, আপনি কোন গোলটার পেছনে আগে দৌড়াবেন, কোনটার পেছনে, তারপরে কোনটা তারও পরে। ধরুন আপনার একটা গাড়ি কেনার ইচ্ছে আছে এবং আপনার একটা বাড়ি কেনার প্রয়োজন আছে। তো আপনি কোনটা আগে করবেন? গাড়ির টাকাটা আগে জমাবেন? ধরুন গাড়ির টাকাটা খুব কম, 6 লাখ টাকা, আর বাড়ির জন্য আপনাকে হয়তো 60 লাখ টাকা জমাতে হবে। তো আপনি কোনটা আগে করবেন? 6 লাখ টাকা আগে জমিয়ে গাড়িটা কিনে নেবেন, তারপর কি আপনি বাড়ির পেছনে টাকা জমাবেন? তো এইরকম ধরনের আমরা যখন জাজমেন্ট গুলো করি, সেটাকে আমরা বলি নিডস অ্যান্ড ওয়ান্টস এর মধ্যে ডিফারেন্সিয়েট করা। মানে আমরা প্রায়োরিটি সেট করলাম কোনটা আগে কোনটা পরে, তারপরে আমরা আমাদের নিডস, প্রয়োজন, এবং ওয়ান্টস, চাহিদা, এই দুটোর মধ্যে আমরা ব্যালেন্স করি। আমরা জেনারেলি 70% নিডের পেছনে দিই, 30% ওয়ান্ট, কারণ ওয়ান্ট একেবারে বাদ দিয়ে আমরা চলতে পারি না, তবে ম্যান টু ম্যান ভ্যারি করে।
কেউ নিজের ওয়ান্টকে অনেকটাই কেটে রাখতে পারেন, কেউ আবার নিজের ওয়ান্টকে সবটা কাটতে পারেন না। তো মানুষ টু মানুষ এই নিড আর ওয়ান্টের মধ্যে ডিফারেনশিয়েট করাটা একটু ভ্যারি করে, বাট আমাদের এই নিডস অ্যান্ড ওয়ান্টস এর মধ্যে আমাদেরকে ডিফারেনশিয়েট করতেই হয়, করতে হবে। তো এরপরে নেক্সট আমরা যাব নিড বেসড কোন কোন জিনিসগুলো আমাদের দরকার। যেগুলো নিড বেসড দরকার সেইগুলো আইডেন্টিফাই করার পরে তখন আমরা বার করব কোন সার্ভিসটা আমাদের এই নিডের সঙ্গে রিলেটেড, এইটা আমার কোনটার খাঁজে বসবে, আমি কোন সার্ভিসের জন্য মানে আমার কোন নিড ফুলফিল করার জন্য কোন সার্ভিসটা নেব। সেই কারণে আমরা আমার এই স্লাইড যেটা দেখে আপনারা বুঝতে পারবেন, যদি কেউ মনে করেন আপনারা স্ন্যাপশট তুলে রাখবেন, রাখতে পারেন, পরে আমাদের সঙ্গে আলোচনা করতে পারেন, আরো কিছু বোঝার দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এইভাবে আমরা গোল আইডেন্টিফাই করা দিয়ে শুরু করব এবং আলটিমেটলি আমরা সার্ভিসেসে পৌঁছবো। এরপর আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটাকে আমরা বলি ফিনান্সিয়াল ফিটনেস। আপনারা সবাই তো আজকে কোভিড সিচুয়েশনে যখন আমরা লাস্ট 1.5 বছর কাটিয়ে দিয়েছি, তখন আমরা সবাই আমাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে খুব কনসার্ন। ফিজিক্যাল ফিটনেস নিয়ে কনসার্ন ইন দ্য সেন্স আমরা সবাই জানি যে আমাদেরকে কি করতে হবে, কি করলে আমাদের নিজের ইমিউনিটিটা বাড়বে, যেটা না হলে আমাদের আমরা সবাই খুব খারাপ সিচুয়েশন ফেস করেছি, অনেককেই দেখেছি ভুগতে, খুব খারাপ ভাবে ভুগতে। তো সেই জন্য আমাদের ফিটনেস রাখাটা আমাদের কাছে খুব জরুরি হয়ে গেছে। যারা আগে ফিজিক্যাল এক্সারসাইজে অতটা সিরিয়াস ছিলেন না, তারাও ফিজিক্যাল এক্সারসাইজ, খাওয়ারের সিরিয়াসনেস, হেলদি ফুড খাওয়া ইত্যাদির পেছনে মাথা অ্যাপ্লাই করছেন এবং সেটা করছেনও। ঠিক তেমনি ভাবে কোভিড আমাদেরকে দেখিয়েছে আমাদের ফিনান্সিয়াল ফিটনেস থাকাটা কতটা জরুরি। ফিনান্সিয়াল ফিটনেস এর প্রথম স্টেপ হচ্ছে, এটা অনেকেই হয়তো এই লাস্ট 1.5 বছরের লাইফ দিয়ে ফিল করেছেন। আপনাদের হয়তো মনে আছে যারা আমাদের 2020 সালে সরস্বতী পুজোর ভিডিও দেখেছিলেন, আমরা সরস্বতী পুজোয় যে ফিল্মটা লঞ্চ করেছিলাম তার মধ্যে একটা কথা বলা ছিল, মা সরস্বতীর মুখ দিয়ে বলা ছিল যে এমার্জেন্সি ফান্ড কতটা জরুরি। সেই সময় সবাই হয়তো অতটা ভালো করে ভেতর থেকে ফিল করতে পারেননি, কিন্তু তার 3 মাসের মধ্যে কোভিড যখন আমাদের মধ্যে এলো, তখন আমরা কিন্তু এমার্জেন্সি ফান্ডের প্রয়োজনটা আমাদের জীবন দিয়ে অনুভব করেছি। এমার্জেন্সি ফান্ড থাকতেই হবে, ক্যাশ এবং ক্যাশের মতো অন্যান্য বিনিয়োগে। ডিটেল আজকে এখন আমাদের খুব বেশি ডিটেলে যাওয়ার মতন সময় নেই, সেটা আমরা অন্য একদিন অন্যভাবে ডিসকাস করব। আপনাদের যাদের জানার আছে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনার ব্যাংকে থাকবে অথবা লিকুইড ফান্ডে থাকবে অথবা লিকুইড হওয়ার মতো অনেক ইনভেস্টমেন্ট আছে সেখানে থাকবে। এখানে একটা জিনিস আমি খুব আপনাদের সঙ্গে শেয়ার করতে এখানে ইগার, সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেক সময়ই আমাদের কোম্পানির কাছে অনেক সময় রিকোয়েস্ট আসে যে আমরা আমার খুব এমার্জেন্সি আছে, আপনি শেয়ারটা বিক্রি করলে আমাকে টাকাটা যেন পে আউটের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হয়। এই রকম রিকোয়েস্ট ইদানিং কালে আমি অনেক বেশি পাচ্ছি। ইদানিং কালে অনেকেই এটা বলছেন এবং অনেকের ক্ষেত্রেই আমরা এমার্জেন্সি ফুলফিল করার চেষ্টা করেছি, তারা শেয়ার বেচেই করেছেন। তো আমাদের লাক যে আমরা তাদেরকে এই সাপোর্টটা দিতে পেরেছি, এমার্জেন্সি ফান্ড হিসেবে ইকুইটি শেয়ারকে ইউজ করেছেন, ভালো মার্কেটও ভালো ছিল, দামও পেয়েছেন। কিন্তু এমার্জেন্সি ফান্ড অলওয়েজ ইকুইটি শেয়ারের উপর ডিপেন্ড করে না, এমার্জেন্সি ফান্ডের জন্য অনেক লিকুইড ইনভেস্টমেন্ট দরকার হয়। আমরা লাকি যে ডেকোকে অনেকে সেই লিকুইড সোর্স অফ ইনকাম ধরেন। নেক্সট হচ্ছে এমার্জেন্সি ফান্ডের পরে পে অফ লায়াবিলিটিস। অনেকেরই অভ্যেস ছিল না ওই ক্রেডিট কার্ডের মধ্যে বিলের অ্যামাউন্টটা জমিয়ে ফেলা, জমাচ্ছেন একটু একটু করে পে করছেন, এরকম অভ্যেস অনেকেরই আছে। আমি অনেককে জানি যাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকা সত্ত্বেও তারা ক্রেডিট কার্ডে লায়াবিলিটিটা রেখে দিয়েছেন। তো আমাদের চেষ্টা করতে হবে লায়াবিলিটিকে যতটা সম্ভব কমিয়ে ফেলা। লায়াবিলিটি কমিয়ে না ফেললে আমাদের ফিনান্সিয়াল ফিটনেস এর অঙ্কটা মেলে না। সেই জন্য লায়াবিলিটি জিরো করতে সবাইকে বলছি না, কিন্তু লায়াবিলিটি যেখানে প্রয়োজন নেই, যেখানে আমরা লায়াবিলিটিটা কাট অফ করতে পারি, সেখানে আমাদের লায়াবিলিটি কমিয়ে ফেলার প্রয়োজন আছে। ডেভেলপ আ লং টার্ম সেভিংস প্ল্যান। আজকে যাদের বয়স কম তারা কিন্তু লং টার্মের কথা ভেবে টাকা জমাবেন, যেটা একটু আগে সুমন বাবু বললেন, ভালোভাবে বললেন যে লং টার্মে আমাদের রিস্ক কম হয়, লং টার্মে আমাদের রিটার্ন বেশি হয়। রিস্ক অ্যান্ড রিটার্নের মধ্যে ট্রেড অফ করতে লং টার্ম সেভিংস এর মতন কিন্তু কোনো জায়গা নেই। লং টার্মে কিন্তু ইকুইটি আপনাদেরকে প্রায় 14% মতন রিটার্ন দিতে পারে। আপনারা যদি দেখেন গত 10 বছরের সেন্সেক্স, শুধু একটু এই মিটিংটা শেষ হওয়ার পরে গুগলে সার্চ করে দেখবেন 10 বছর আগে সেন্সেক্স কত ছিল আর এখন সেন্সেক্স কত, তাহলে বুঝতে পারবেন ইকুইটি অ্যাকচুয়ালি শুধু প্যাসিভ সেন্স অফ ইনভেস্টমেন্টে আপনাদেরকে কত রিটার্ন দিয়েছে।
এর পরে, অ্যাকচুয়ালি এর পরে নয়, প্রায়োরিটি অনুযায়ী এর আগে হবে। আমার এখানে কিন্তু এই লিস্টটা ঠিক প্রায়োরিটি ওয়াইজ নয়, এটা আপনাদের ইম্পর্টেন্স ওয়াইজ। সেটা হচ্ছে হেলদি একটা টার্ম ইন্স্যুরেন্স রাখতে হবে। এখানে যারা আজকে উপস্থিত আছেন, এই যে 100 পার্টিসিপেন্টস, এদের সবারই কিন্তু ইন্স্যুরেন্স আছে, এইটুকু আমি বেশ জোর দিয়ে বলতে পারি। ইন্স্যুরেন্স নেই এরকম মানুষের সংখ্যা খুব কম। কিন্তু যখন আমাদের সামনে ইনভেস্টর আসেন, তার ইন্স্যুরেন্সের ডিটেলস যখন আমরা জানতে চাই, তখন দেখি তার মধ্যে ইন্স্যুরেন্সের সাম অ্যাসিওর্ড আমি খুঁজে পাই না। যার অ্যাকচুয়ালি সাম অ্যাসিওর্ড হওয়া উচিত 1 কোটি কিংবা 1.5 কোটি, তার সাম অ্যাসিওর্ড আমি খুঁজে পাই 15 লাখ কিংবা 30 লাখ। তার বেশি সাম অ্যাসিওর্ড থাকে না, অথচ তারা দেখা যায় যে প্রিমিয়াম দিয়ে চলেছেন প্রত্যেক বছর, হিউজ মোটা অ্যামাউন্টের প্রিমিয়াম দিচ্ছেন। কেউ 40,000, কেউ 50,000, কেউ 35,000। এটা কেন দিচ্ছেন? আপনারা ইন্স্যুরেন্স করেছেন না আপনারা ইনভেস্টমেন্ট করেছেন? আমরা এই যে মোটা টাকা প্রিমিয়াম দিয়ে যে এন্ডাওমেন্ট পলিসি গুলো কিনি, সেই পলিসি গুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। ইন্স্যুরেন্স মানে টার্ম পলিসি, যা যদি আজকে আমার কোনো ক্ষতি হয় আমার ফ্যামিলিকে, তার আমার কাছ থেকে যে রোজগারের টাকা আসতো, সেই রোজগারের টাকাটা পুরো দেবে তার টার্ম ইন্স্যুরেন্স। এবং এটা জেনে রাখবেন যে টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম কিন্তু অত্যন্ত কম। যাদেরকে আমি 1 কোটি 1.5 কোটি টাকা ইন্স্যুরেন্স করতে বলছি, তাদের প্রিমিয়াম ক্যালকুলেট করলে কিন্তু সেটা আপনার হাতের মধ্যে এবং অত্যন্ত কম অ্যামাউন্ট। এইটা দেখে টার্ম ইন্স্যুরেন্স আমাদেরকে করতে হবে। টার্ম ইন্স্যুরেন্স আজকে এই কোভিড এর দুনিয়ায় বসে আমরা বলতেই পারি, টার্ম ইন্স্যুরেন্স যার নেই অ্যাডিকুয়েট, তারা কিন্তু অ্যাডিকুয়েট টার্ম ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি সম্ভব খুলে ফেলবেন। নেক্সট হচ্ছে পে ফর আ মেডিকেল কভার। মেডিকেল ইন্স্যুরেন্স অনেকের থাকে, অনেকের থাকে না। কেউ মনে করেন না আমি খুব হেলদি, আমার তো মেডিকেল ইন্স্যুরেন্সের দরকার নেই। তো যার মেডিকেল কভার, যার মনে হয়েছে যে আমার মেডিকেল কভারের প্রয়োজন নেই, আমি তাকে বলবো যে আজকে আপনার বয়স কম, আপনি ভাবছেন আমার মেডিকেল কভার নেই, কিন্তু যখন আপনার 60-এর ওপর বয়স হবে, যখন আপনার মেডিকেলের পেছনে সত্যি আমি কোভিডকে বাদ দিয়ে দিচ্ছি, আমি ধরছি যে কোভিড আগামী 2 বছরের মধ্যে আমাদের ভুলিয়ে দেবে যে কি হয়ে গেছে, তা সত্ত্বেও নর্মাল সার্কামস্টান্সেস 60 বছরের পরে যখন আপনি মেডিকেল ইন্স্যুরেন্স নিতে যাবেন, তখন আপনার প্রিমিয়াম অনেক বেশি হবে। আর না হলে আপনি নানা রকম ফিজিক্যাল প্রবলেমের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন না। আমাদের যত বয়স বাড়বে তত আমাদের সুগারের প্রবলেম আসবে, আমাদের হাই প্রেশার আসবে, আমাদের আরো নানা রকম এলিমেন্টস দেখা দেবে। তো তখন আমরা মেডিকেল কভারটা পাবো না। তো সেই কারণে মেডিকেল কভারটা যত তাড়াতাড়ি নেওয়া যায়, যত কম বয়সে নেওয়া যায়, তত কম প্রিমিয়ামে মেডিকেল কভার পাওয়া যায় এবং সেই কভারটা নির্ঝঞ্ঝাটে লাইফ টাইম আমরা কন্টিনিউ করতে পারি। আর মেডিকেল কভারের জন্য একটা ইনকাম ট্যাক্সের লামসাম একটা ছাড় পাওয়া যায়। নিজের জন্যে, নিজের ফ্যামিলির জন্যে, নিজের প্যারেন্টস এর জন্যে আলাদা, আলাদা ছাড় আছে এবং এই ছাড়টা নিলে আমাদের ট্যাক্স প্ল্যানিংটা করা অনেক এফিশিয়েন্ট হয়ে যায়। And last but not the least, prepare for a second innings. সেকেন্ড ইনিংস মানে এটা নিয়ে আমাদের শুরু থেকে কথা হয়েছে, মিস্টার সুমন দান অনেকবার ভালো করে বুঝিয়েছেন যে রিটায়ারমেন্ট প্ল্যানিং। যে অনেকে বলেন, আমরা শুনেছি এরকম যে আমি তো ব্যবসা করি, আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর কোনো প্রয়োজন নেই। তখন আমাদেরকে বলতে হয় যিনি ব্যবসা করেন, যিনি চাকরি করেন না বা যিনি কোনো রেগুলার প্রাইভেট বা সরকারি জায়গায় চাকরি করেন না, তার পক্ষে রিটায়ারমেন্ট প্ল্যানিংটা অনেক বেশি জরুরি। যার প্রভিডেন্ট ফান্ড আছে, যার গ্র্যাচুইটি আছে, তার রিটায়ারমেন্টের ফান্ডের ক্যালকুলেশনে আমরা শর্টেজ সাধারণত খুঁজে পাই না। কিন্তু রিটায়ারমেন্ট ফান্ডের শর্টেজ হয় যাদের এই পিএফ গ্র্যাচুইটি থাকে না, তাদের কাছে রিটায়ারমেন্ট প্ল্যান আজকে করা ছাড়া কোনো রাস্তা নেই। যত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট প্ল্যান করবেন, 30-এর কোঠায় যাদের বয়স কিংবা 25 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, যারা সদ্য চাকরি পেয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজের রিটায়ারমেন্ট পারপাসটা সাফিসিয়েন্ট হচ্ছে কিনা, অ্যাডিকুয়েট হচ্ছে কিনা, এই ক্যালকুলেশনটা করবেন। যখন করবেন আমাদের সাহায্য চাই, যদি প্রয়োজন হয় আমাদেরকে বলবেন, আমরা নিশ্চয়ই আপনাদেরকে হেল্প করব। এখানে বলি যে আমাদের যে ওয়েবসাইট আছে না, www.decoindia.com, এখানে যাবেন। এখানে আপনারা এই যে ফিনান্সিয়াল ফিটনেস এর কথা বললাম, এখানে একটা ফ্রি ফিনান্সিয়াল হেলথ চেক আছে। এইটার মধ্যে ঢুকবেন, এখানে কিছু ডেটা আপনি নিজেই ফিট করবেন আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে, এবং সেখানে আপনি আপনার ফিনান্সিয়াল ফিটনেস চেক করতে পারবেন। এবং তার সঙ্গে আপনি ওখানে পাবেন আপনার নানা রকম প্ল্যানিং, যেরকম চাইল্ড এডুকেশন প্ল্যানিং, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং, যেরকম চাইল্ড ম্যারেজ প্ল্যানিং, এই ধরনের প্ল্যানিং গুলোর ব্যবস্থা আছে। সেখানে ঢুকে আপনি নিজেই কিছু ডেটা ফিট করে দেখতে পারবেন যে আপনার প্ল্যানিংটা ঠিকঠাক হচ্ছে না হচ্ছে না। তারপরে তো আমরা আছি, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সবকিছু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
এবার বলি এইটা করতে গেলে আপনাদেরকে কি করতে হবে। আমরা আজকে এই প্রোগ্রামে যখন ইনভাইট করেছিলাম তখন আমরা বলেছিলাম যে হাসব্যান্ড ওয়াইফ যদি একসঙ্গে আসেন সবথেকে ভালো হয়। কারণ একটা ফ্যামিলির প্ল্যানিং বাড়ির সকল সদস্য ছাড়া সম্ভব নয়। শুধুমাত্র একজন মানুষ ফ্যামিলির ব্যাপারে ডিসাইড সবসময় এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি করে উঠতে পারেন না। তো এইখানে আমি আপনাদের ফ্যামিলির প্রত্যেক সদস্যকে বলবো দরকার হলে এই স্ক্রিনটা একটু স্ন্যাপশট তুলে নেবেন। সেটা হচ্ছে ব্যাক টু স্কুল বেসিক্স। আমরা স্কুলে যেসব সহজ পদ্ধতি শিখে লেখাপড়া করে এসেছি সেইগুলো আমাদের ফিনান্সিয়াল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে হবে। আমাদের নিজের টাকা পয়সা হিসেব নিকেশের সময় ব্যবহার করতে হবে। স্কুলে আমাদেরকে শেখানো হয়েছিল একটা টাইম টেবল ফলো করতে। সারা বছরের পড়া এবং স্কুলে সারাদিনের পড়া এগুলো টাইম টেবলের মধ্যে দিয়ে আমরা করতাম। না হলে অতগুলো সাবজেক্ট মেকআপ করা বা অতগুলো সাবজেক্ট প্ল্যান করে না করে নিলে ঠিকমতো পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। এবার ইনভেস্টমেন্টের জন্য কিন্তু আমাদেরকে যখন আমরা নিজেরা পেরেন্টস তখন কিন্তু আমাদেরকে এরকম একটা টাইম প্ল্যান করে নিতে হবে। যে এই টাইম প্ল্যানটা করা থাকলে সারা বছরে আপনাদের কোন সময় কি ধরনের ইনভেস্টমেন্ট করা দরকার সেটা আপনারা জেনে যাবেন। কিছুদিন আগে একটা আর্টিকেলে আমি এই জিনিসটা লিখেও ছিলাম আনন্দবাজার পত্রিকায়। যারা পড়েছেন তারা জানেন, যারা পড়েননি তারা বললে আমরা শেয়ার করব এবং আমরাও আপনাদেরকে এই প্ল্যানটা করে দিতে পারবো। নেক্সট হচ্ছে এর সঙ্গে এই কাজগুলো করার সময় অনেক ডাউট আসবে, অনেক প্রশ্ন উঠবে। তখন যেরকম স্কুলে থাকতে আমরা টিচারকে জিজ্ঞেস করতাম, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে কিন্তু এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। প্রশ্নগুলো নিজের কাছে চেপে রাখবেন না, অবশ্যই জিজ্ঞেস করবেন। তবেই আপনার প্রশ্নগুলো ক্ল্যারিফাইড হবে এবং আপনি সঠিক পদ্ধতিতে এই সলিউশন গুলো করতে পারবেন। মেইনটেনিং ডিসিপ্লিন, স্কুলের যেরকম ডিসিপ্লিন, স্কুল লাইফে ডিসিপ্লিন সবথেকে বেশি করে আমাদের শেখানো হয়েছে এবং না মেইনটেইন করলে আমাদের অনেক অসুবিধে হতো। তেমনি ফিনান্সিয়াল এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিন মেইনটেইন করা অত্যন্ত জরুরি। যারা এসআইপি করেন তারা জানেন যে প্রত্যেক মাসে এসআইপির টাকাটা দেওয়া জরুরি। যারা যারা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দেন তারা জানেন যে এই প্রিমিয়ামটা বাদ গেলে কি হয়। সেমনি যেকোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিন রাখা বিশেষ জরুরি। এবং কন্টিনিউয়াস এডুকেশন, এই যে আমরা আপডেট করছি, আমরা নলেজ আপডেট করছি, নিজেরাও প্রত্যেক সময় করছি, আপনাদেরকেও বলছি, এই রেগুলার নলেজ এবং এডুকেশনের মাধ্যমে আমাদের এই ফিনান্সিয়াল বেসিক্স গুলো আপ টু ডেট রাখা খুব জরুরি। এটা কিন্তু আজকের দিনে যেরকম স্কুলে লেখাপড়ার সময় আমরা পড়াশোনা করে নলেজ আপডেট করতাম সেটা আজকের যুগে আমাদের জরুরি। এজন্য আমরা নানা রকম ব্লগ এবং ছোট ছোট নানা টপিক আপনাদেরকে দিয়ে থাকি। আপনারা সেগুলো পড়বেন, দরকার হলে আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে আরো মেটেরিয়ালস দেবো যেগুলো থেকে আপনারা নিজেদের নলেজ ব্রাশ আপ করতে পারেন। এছাড়া নিউজ পেপার তো আছেই। আজকে এই যেরকম এর আগে আমরা আরো কোট করেছি, এবার আজকে আমার এই প্রেজেন্টেশনের শেষে একটা আবার ওয়ারেন বাফেটের কোট, সেটা হচ্ছে ইফ ইউ ডোন্ট ফাইন্ড আ ওয়ে টু মেক মানি while ইউ স্লিপ ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। আমরা যখন ঘুমোই সেই সময় আমাদের ইনভেস্টমেন্ট যদি আমাদের রিটার্ন না দেয় তাহলে কিন্তু আমাদের কাজ করা কখনো শেষ হবে না এবং আমাদের প্রয়োজন, আনফুলফিলড প্রয়োজন সবসময় থেকেই যাবে। নমস্কার, ধন্যবাদ। এবার আমরা ইন্টারঅ্যাক্টিভ সেশনে চলে যাব। থ্যাংক ইউ অদিতি ম্যাডাম এন্ড থ্যাঙ্কস টু অল অফ আওয়ার স্পিকার। যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো সেই বিষয়ের উপরে আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে টাইপ করুন, আমাদের এক্সপার্টরা আপনাদের সব রকম উত্তর দিয়ে দেবে। এবং আমাদের যে ডেকো পেজে যে লাইভ চলছে সেই লাইভ সেশনের কমেন্ট বক্সেও আপনি আপনার কোয়ারি রেজ করতে পারেন, আমরা আপনাদের সব উত্তর সময় মতো দিয়ে দেবো। এখানে একটা প্রশ্ন আমি শুরুতেই দেখতে পাচ্ছি, আমরা একটু টাইম এক্সটেন্ড হয়তো আমাদের করতে হবে বিকজ আমাদের একটু সময়ের আমরা থেকে একটু এগিয়ে এসেছি। তবু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের যতগুলো পারি প্রশ্নের উত্তর দিতে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনপিএস টায়ার 1 এন্ড এনপিএস টায়ার 2? আমি একটু শর্টেই ব্যাপারটা বলে দিচ্ছি, মিস্টার দান আছেন উনিও বলবেন। এনপিএস টায়ার 1 হচ্ছে এনপিএস যেখানে রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়, এনপিএস টায়ার 2 সেখানেও রিটায়ারমেন্ট প্ল্যানিং হয় কিন্তু ওটা আসলে ইনভেস্টমেন্ট। এনপিএস টায়ার 1 এ উনি যেরকম বলেছেন সেখানে ট্যাক্স ছাড় আছে, এনপিএস টায়ার 2 তে কোনো ট্যাক্স ছাড় নেই। কিন্তু এনপিএস টায়ার 2 তে ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। আপনি যেভাবে মিউচুয়াল ফান্ডে টাকা জমান ঠিক সেইভাবে টায়ার 2 তেও টাকা জমাতে পারেন। মিস্টার দান যদি কিছু অ্যাড করেন। না, আপনি পুরোটাই বলে দিয়েছেন। একটাই ক্রাইটেরিয়া আছে যে এনপিএস টায়ার 1 খুলবে সেই একমাত্র কিন্তু এনপিএস টায়ার 2 খুলতে পারবে। আর সেকেন্ডলি হচ্ছে টায়ার 2টা হচ্ছে একদমই ইনভেস্টমেন্ট পারপাসে, ওখানে কোনো ট্যাক্স রিবেটও পাবেন না এবং পুরো টাকাটাই আপনি তুলে নিতে পারবেন যখন ইচ্ছে এবং যতদিন ইচ্ছে আপনি রাখতে পারবেন। মেইনলি ডিফারেন্সটা এইখানটাতেই।
আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 100 can I use 100% of my NPS fund to buy annuity? হ্যাঁ, আপনি অ্যানুইটিতে 100% টাকা লাগিয়ে কিনতে পারেন, কিন্তু আপনি 100% টাকা থেকে আপনি এনপিএস থেকে উইথড্র করতে পারেন না। তবে এই জাস্ট দুদিন আগেই একটা সার্কুলার এসছে যেখানে বলা হয়েছে আপনার এনপিএস ফান্ড যদি 5 লাখ টাকার মতো হয়, 5 লাখ টাকা অবধি হয়, তাহলে আপনাকে পুরো টাকা একবারে তুলে নিতে, মানে লামসাম হিসেবে একবারে তুলে নিতে অ্যালাউ করা হবে। এখনো অবধি 60 বছরের ওপরে যদি আপনি এনপিএস থেকে টাকা তোলেন, তাহলে আপনার 60% এবং 40%, 60% অ্যানুইটি নিতে হবে মিনিমাম, এবং 40% লামসাম হিসেবে তুলতে পারবেন। তবে 100% মিস্টার দান, আমি কিছু ভুল বলছি? 100% উনি অ্যানুইটি সবসময় বোধহয় কিনতে পারেন। হ্যাঁ, 100% অ্যানুইটি উনি কিনতে পারেন, কারণ মিনিমাম 40% এর কথা বলা হয়েছে, ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, পুরোটাই উনি ইউজ করতে পারেন অ্যানুইটি কেনার জন্য। একজন বলেছেন, মিস্টার দান এনজয়েড ইউর স্পিচ এন্ড প্রেজেন্টেশন। মিস্টার দান, আমরাও আপনার স্পিচ খুবই ভালোভাবে এনজয় করেছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের হ্যাঁ, প্লিজ গিভ অ্যান আইডিয়া অ্যাবাউট টার্ম ইন্স্যুরেন্স পলিসি। খুব ভালো প্রশ্ন এবং খুব জরুরি, খুব দরকারি প্রশ্ন। টার্ম ইন্স্যুরেন্সের জন্য আপনার সাম অ্যাসিওরটা হবে আপনার হিউম্যান লাইফ ভ্যালু। হিউম্যান লাইফ ভ্যালু, আমি সহজ কথায় বলছি যে একসময় এই ব্যাপারে কথা বলা আমাদের ওপেনলি একটু ট্যাবু ছিল, আমরা বিশেষত বাঙালিরা এইসব ব্যাপারে আলোচনা করতে পছন্দ করি না। তবুও এখন কোভিড আমাদের এমন একটা জায়গা দান করিয়ে দিয়েছে যেখানে এইসব ব্যাপার আমাদের আমরা জানি যখন আমাদের প্রত্যেকেরই যা হোক হতে পারে, আমাদের নিজেদের হাতে না। তো সেই জন্যে এই ব্যাপারটা আমরা খুলেই এখন বলি, আজকে আমার যদি কিছু হয়ে যায়, আমি একটা টাকা রোজগার করি এবং সেই টাকাটা আমার ফ্যামিলির কাছে যায়, ফ্যামিলির প্রয়োজন সেই টাকা দিয়ে ফুলফিল হয়। আমি যদি কালকে থেকে না থাকি, তাহলে আমার যতদিন পর্যন্ত রোজগারের লাইফ আছে, ততদিন পর্যন্ত আমি আরো যত টাকা রোজগার করতাম এবং আমার ফ্যামিলির কাজে লাগতো, সেই অ্যামাউন্টটা টার্ম ইন্স্যুরেন্সের টাকা থেকে আমার ফ্যামিলি পাবে, যদি আমার হিউম্যান লাইফ ভ্যালু অনুযায়ী টার্ম ইন্স্যুরেন্সটা কেনা হয় এবং সেই টাকাটা একটা সেফ জায়গায় ইনভেস্ট করে আর রেগুলার রিটার্ন আমার ফ্যামিলির কাছে প্রত্যেক মাসে, আমার মাসের শেষে যে টাকাটা আমি তাদের দিতে পারতাম, সেই টাকাটা আমার ফ্যামিলির কাছে পৌঁছে যাবে। সুতরাং টার্ম ইন্স্যুরেন্স থাকলে যদি আমি কালকে না থাকি, আমার ফ্যামিলি ইমোশনালি আমাকে মিস করবে, কিন্তু ফিনান্সিয়ালি করবে না। দুভাবে করা হয়। এক হচ্ছে যে আমার রোজগারের টাকা ক্যালকুলেট করা, আর আরেক হচ্ছে আমার ফ্যামিলির খরচার টাকা ক্যালকুলেট করা আপ টু দেয়ার লাইফ। মানে যদি একজন মেল আজকে টার্ম ইন্স্যুরেন্স কেনেন, তার স্পাউস, স্ত্রী তার জীবিতকাল পর্যন্ত যত টাকা খরচা করবেন সেটা পাবেন, এবং তার ছেলে মেয়ে তাদের যতদিন পর্যন্ত তাদের বাবা মার উপর ডিপেন্ডেন্ট হওয়ার কথা, ততদিন পর্যন্ত যে টাকাটা চাইবে তাদের দেওয়া হবে। কেউ চাইলে নিজের পেরেন্টস যদি তার উপর ডিপেন্ডেন্ট হন, পেরেন্টস এর জন্য একটা অ্যামাউন্ট ক্যালকুলেট করে টার্ম ইন্স্যুরেন্স করতে পারেন। আপনারা নিজেরাও ক্যালকুলেটরে সার্চ করতে পারেন, বা আমাদেরকে যদি বলেন আমরা আপনার এক্সাক্ট টার্ম ইন্স্যুরেন্সের ভ্যালু ক্যালকুলেট করে বলে দেবো। এই মুহূর্তে কোন কোন শেয়ারে ইনভেস্ট করা লাভজনক হতে পারে? এখন কি বাজার আরো নিচে আসতে পারে? দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিই। বাজার একটু আগে সুমনবাবু বলেই দিয়েছেন খুব সুন্দর করে, এবং খুব আমি এনজয় করেছি ওনার কথা, যে আজকে বাজার কোথায় যেতে পারে এটা বলতে গেলে উনি একরকম বলবেন, আশিসবাবু একরকম বলবেন, আমি একরকম বলবো, হয়তো তিনজনের ভিউ তিন রকম হবে। তবে ওভারঅল আজকে বাজার যে জায়গায় দাঁড়িয়ে আছে, যেটুকু টেকনিক্যাল অ্যানালিসিস আমি দেখেছি বা বুঝি, খুব ভালো করে বুঝি না, তা সত্ত্বেও তাতে মনে হচ্ছে যে মার্কেটের একটা ভালো রকম কারেকশন ওভারডিউ আছে। কবে হবে এক্স্যাক্টলি আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না, বলতে পারবো না, কিন্তু কারেকশন একটা ওভারডিউ আছে, সেটা ধরে নিয়ে এই মার্কেটে আমরা বলবো যাতে ইনভেস্ট করুন, এসআইপি মেথডে করুন, অথবা এই মুহূর্তে টাকাটা ধরে রাখার জন্য শর্ট টার্ম ডেট ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করুন, ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন শর্ট টার্ম, অথবা আপনি লিকুইড ফান্ডে টাকাটা লাগান। খুব বেশি চড়া বাজারে ইকুইটি শেয়ারে টাকা লাগালে আমরা এর আগে আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি লসই হয়, লাভ হয় না। আর কখন ইকুইটি শেয়ারে টাকা লাগাবেন? যখন সবাই ভাববে যে মার্কেট তো, ধরুন কোভিড যখন প্রথম দেখা দিল, মার্কেট একেবারে ক্র্যাশ করেছিল, একটা ডেঞ্জারাস জায়গায় গিয়েছিল, সেই সময় আমরা আমাদের লাস্ট পোর্টফোলিও লঞ্চ করেছি, সেই পোর্টফোলিও আজকে সাংঘাতিক অ্যাপ্রিশিয়েট করেছে। ওই সময় যারা সাহস করে কিনেছেন তারা কিন্তু আজকে ভালো রকম লাভ পেয়েছেন। ম্যাডাম, এখানে আমি একটা কথা বলি। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা যদি একটু পিছিয়ে যাই তাহলে দেখা যাবে যে 23/3/2020 সেন্সেক্স ডিপ করে গেছিল 26,321-এ,
আর নিফটি নেমে গেছিল 7,832-এ। সেই সেন্সেক্স বা বোম্বে স্টক এক্সচেঞ্জ আজকের ক্লোজিং হচ্ছে 52,344 আর নিফটি হচ্ছে 15,683। সো ব্যাপারটা কি হচ্ছে, ইন্ডিয়ান ইকোনমি যথেষ্ট স্ট্রং আছে, কারেকশন ডিউ আছে, কারেকশন হবেই। কোন জায়গায় কোন লেভেলে হবে আমরা জানি না, তবে এইটুকু কনফিডেন্স আছে ইট উইল বাউন্স ব্যাক। এই জায়গাতে দাঁড়িয়ে থেকে এখন কিন্তু একটু সাবধানে আমাদের চলতে হবে, যেটা ম্যাডাম বললেন ঠিক সেইভাবে। যদি আমাদের লামসাম ইনভেস্টমেন্ট থাকে, আমাদের করার ব্যাপার থাকে, পয়সা যদি থাকে, আপনার শর্ট টার্ম লিকুইড ফান্ডে রাখুন, মার্কেট বুঝে নিয়ে আবার ঢুকতে পারবেন। আর এসআইপির মোডে আপনারা ঢোকার চেষ্টা করুন, এসআইপি বা এসটিপি এই মোডে আপনারা ঢোকার চেষ্টা করুন, সেফ থাকবেন। ইকুইটিতে আমার মনে হয় এই মুহূর্তে লামসাম অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করাটা ঠিক ব্যাপারটা হবে না। তবে ওই একটা কথা বললাম, আমি হয়তো ভুল বলছি, আর একজন যেটা বলবে যে না ইট ইজ দ্য রাইট টাইম ফর ইনভেস্টমেন্ট, সেটাও হতে পারে, তবে একটু সাবধানে চলাটা ভালো। আর আরেকটা কথা এখানে আমি জুড়ে দিই, একটু টপিকটা খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে এই যে মার্কেট যদি কারেকশন হয়, আমরা কখনোই ধরে নেব না যে মার্কেট উঠবে না, কারণ মার্কেট পরে ওঠার জন্য এবং মার্কেট ওঠে পড়ার জন্য। এটা আমার খুব ফেভারিট একটা কোটও বলতে পারেন বা ডায়লগ। তো আমরা এটাই বলি এবং আপনাদের বলার জন্য আমি কিন্তু ডেকোর নেক্সট পোর্টফোলিওটা ধরে বসে আছি, যে মার্কেট টাইম করা যায় না, ইনভেস্টরদের মার্কেট টাইম করা উচিতও না, যে কারণে এসআইপি। কিন্তু তবুও আমরা যারা একটু মনে করি যে হ্যাঁ আমরা একটু কিছু জানি বা একটু চেষ্টা করি জানার বা লোককে বলার, আমরা কিন্তু একটু টাইম করারও চেষ্টা করি। তো সেই টাইমটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস দেখে করি। তো সেই টাইম করা অনুযায়ী আমি কিন্তু পোর্টফোলিওটা ধরে বসে আছি এবং আমি এটা আশা করি একটা ভালো সময় আবার লঞ্চ করতে পারবো। মানে আমার কাছে ভালো সময় মানে কোনটা বলুন তো? যখন মার্কেট বেশ 1000-2000 পয়েন্ট ক্র্যাশ করে, যখন সবাই খুব হা হুতাশ করেন, সেইটা আমার মতে ভালো সময়, কারণ তখন আমি মানুষকে কিনতে বলতে পারি। আচ্ছা, এরপরে আমি বলবো যে আমাদের হাতে আজকে খুব বেশি সময় নেই। আপনারা প্রশ্নগুলো, যাদের আরো প্রশ্নের উত্তর পাওয়ার আছে, আপনারা আমাদের চ্যাট বক্সে, আমাদের আমাদের ফেসবুক লাইভ চলছে, যারা এই মিটিং এ যারা ঢুকতে পারেনি তারা ফেসবুক লাইভে দেখছেন। ফেসবুক লাইভের কমেন্ট সেকশনে আপনারা প্রশ্নগুলো লিখতে থাকুন। আমরা প্রোগ্রামের শেষে আপনাদের প্রশ্ন দেখে নিশ্চয়ই সেখানে উত্তর দেব এবং তাতে আপনারা এখানকার থেকেও আরো বেশি সংখ্যক প্রশ্নেরই হয়তো উত্তর পাবেন। যারা উত্তর পাননি এখনো, তারা কিন্তু ফেসবুক লাইভে উত্তরগুলো লিখতে থাকুন। এখানে একটা সেশন ফিডব্যাক লঞ্চ করা হয়েছে, আপনারা কাইন্ডলি এই সেশন ফিডব্যাকটা দিয়ে দিন, এটা আমাদের খুব কাজে লাগবে। সকলকে শুভ সন্ধ্যা। আমি সৌতিক সাহা, ডেকোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অত্যন্ত ধন্যবাদ এবং অভিনন্দন এই ওয়েবিনারটিতে যোগদান করার জন্য। আপনাদের স্ক্রিনে একটা ফিডব্যাক ফর্ম খোলা আছে, দয়া করে ফিডব্যাক ফর্মটিতে আপনার ফিডব্যাকটি অবশ্যই দিন। আপনার ফিডব্যাকটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমি ধন্যবাদ জানাতে চাই মার্কেট সম্বন্ধে এবং বিভিন্ন সার্ভিস সম্বন্ধে তথ্য দেওয়ার জন্য আমাদেরকে ডিরেক্টর আশিস নন্দী স্যারকে, সিএমও সুমন দান স্যারকে এবং ডিরেক্টর অদিতি নন্দী ম্যামকে। সমস্ত কলিগদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতার জন্য। সবশেষে আরেকটি কথা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, যারা এই মিটিং এ আছেন এবং যারা আমাদের ফেসবুক লাইভ দেখছেন, দুজন সবাইকেই বলছি, আশা করি ডেকোর পরবর্তী ওয়েবিনার গুলোতে আপনাদের আমরা পাশে পাবো। নমস্কার।